হচ্ছে যে প্র্যাকটিস ক্লাস। তো প্র্যাকটিস ক্লাসে আসলে আমরা কি শেখাবো আপনাদেরকে? বিগত 3 দিনে যে ফিউচার ইনডিফিনাইটের স্ট্রাকচার, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের যে টেন্সগুলো শেখানো হয়েছে, সেই টেন্সগুলো এবং এর পাশাপাশি আপনাদেরকে কিন্তু ন্যারেশন শেখানো হয়েছে। সো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি যে ন্যারেশন এখানে আমরা 2টা পদ্ধতি অ্যাপ্লাই করেছি। যেমন এই জায়গাটার অংশটাতে দেখলে বা এই যে এই পুরো প্যাসেজটা দেখলে আমরা বুঝতে পারবো এইখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, 3টা টেন্সেরই ইউজ করা হয়েছে খুবই সুন্দর করে এই পুরোটার উপরে। আর যেহেতু আমাদের অর্থনীতি, রাজনীতি এগুলো নিয়ে বেশি আসে, তাই আমরা এই অনুচ্ছেদটাকে বাছাই করেছি। ঠিক আছে। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই একই অনুচ্ছেদ, যদি আমি একই অনুচ্ছেদ দেখাই, তো দ্বিতীয়টা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। মানে এটা আমি লিখে রেখেছি যে প্যারাটি ইনডিরেক্ট ন্যারেশনের বাংলায় নিম্নরূপ। হ্যাঁ, এটা আমি লিখে রেখেছি। এখন কথা হচ্ছে যে প্রথমত আমরা এটা পড়বো এবং দ্বিতীয়ত আমরা ওইটা পড়বো। দুইটার মধ্যে পার্থক্যটা কি? সাউন্ড আসছে কেন? আচ্ছা, দুইটার মধ্যে পার্থক্য কি এইটা জানার চেষ্টা করব। যে এই একই জিনিস, যেমন বাংলাদেশের অর্থনীতি বর্তমানে দ্রুত অগ্রসর হচ্ছে, ঠিক যদি আমি পরের প্যাসেজটার দিকে লক্ষ্য করি, পরের প্যাসেজটাও ঠিক একই জিনিস, খালি বলা হচ্ছে যে বলা হয়েছিল যে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছিল। একই কথা, জাস্ট দুইভাবে হয়। যেমন ওইটা হচ্ছে আমরা ন্যাচারাল, আমরা যখন এসে রাইটিং লিখি, ফোকাস রাইটিং লিখি, আর্গুমেন্ট রাইটিং লিখি, তখন ওটা ইউজ করা হয়। আর যখন আমরা রিপোর্ট রাইটিংগুলো লিখি, আমাদের কিন্তু ইন্টারেও রিপোর্ট রাইটিং ছিল, তো যখন আমরা রিপোর্ট রাইটিং লিখি তখন এইভাবে। এখন রিপোর্ট রাইটিংটা আসলে হচ্ছে পত্রিকার মতো করে ইংরেজি লেখা, এইটা। ঠিক আছে। সো আমরা দুইটাই দেখব, ন্যারেশন শেখানো হয়েছে যাতে করে আপনারা পত্রিকার মতো করে ইংরেজি লিখতে পারেন, দুইটাই আমরা দেখব। এখন আমরা আসি, প্রথমটা দেখি। প্রথমটা একটু, আচ্ছা, ফার্স্ট অফ অল যে কোনো বিষয় নিয়ে যখন আমরা লিখব, তখন আমাদের মাথায় রাখতে হবে যে ওই বিষয়টা সম্পর্কে আপনার মাথায় কোনো একটা সেন্টেন্সের ভাবার্থ থাকতে হবে। এখন সেটা এরকম হোক এরকম না হোক প্রবলেম নাই, কিন্তু আগে আপনাকে বাংলাটা ভাবতে হবে। যেমন আমরা পেট্রো বাংলার এক্সামে তাকিয়ে দেখলাম যে আমাদের গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে তথ্য দিয়েছে, আমি যদি তথ্য সম্পর্কে না জানি লিখবো কি, তাই না? তো আগে ওটা বাংলায় জানতে হবে। তো এর জন্য আমরা প্রথমত বাংলাটা নিয়ে এসেছি। আর আমরা এই সুন্দর বাংলাটা একটু যদি পড়েও শোনাই, আই থিঙ্ক হচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে দ্রুত অগ্রসর হচ্ছে। আচ্ছা, এই আর্টিকেলটা আমরা নিউজ পেপার থেকে নিয়েছি। হ্যাঁ, দ্রুত অগ্রসর হচ্ছে। কৃষি, শিল্প এবং সেবা খাত দেশের আয়ের প্রধান উৎস হিসাবে কাজ করে। হ্যাঁ, তারপরে কি বলছে যে অতীতে দেশের অর্থনীতি প্রধানত কৃষির উপরে নির্ভর ছিল, এটা কিন্তু আমরা সবাই জানি। তখন শিল্প খাত খুব সীমিত পর্যায়ে কাজ করত। এগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। তবে সরকার ধারাবাহিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে অর্থনৈতিক কাঠামোকে শক্তিশালী করেছে। ভবিষ্যতে বাংলাদেশ আরও শক্তিশালী অর্থনীতির দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে। এগুলো সবগুলোই কিন্তু আমরা যে ইংরেজি নিউজ পেপার পড়ছিলাম, আমাদের পেজে আছে, সেখানে কিন্তু এগুলো সবগুলোর অর্থই আছে যদি আমরা দেখি। আচ্ছা, নতুন শিল্প খাত ও প্রযুক্তির ব্যবহার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে। এই যে এই ইংলিশগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই ইংলিশগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ত্বরান্বিত করবে। আচ্ছা, এগুলো আমরা দেখাবো। মানুষ মানুষ কি আরও নতুন নতুন, আচ্ছা এইগুলো জিনিসগুলোও খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই যে নতুন নতুন ব্যবসা শুরু করবে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। আর এই যে এবং কথাটার মধ্যে যে আমরা একটা এবং যুক্ত করি, এগুলাকে বলা হয় প্যারালিজম। আমরা দেখেছি আপনাদের যে তৌহিদ স্যার আছেন, উনি কিন্তু প্যারালিজমটাকে খুবই গুরুত্ব দিয়েছেন, কারণ পেট্রো বাংলায় কিন্তু প্যারালিজম থেকে কোশ্চেন এসেছে এবং আমরা কিন্তু অনেকেই পারিনি। সো এই কারণটা হচ্ছে এই প্যারালিজমগুলোর উপরে দক্ষতা অর্জন করা। তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের মাধ্যমে আপনার গ্রামারও শেখা হয়ে যাচ্ছে, ফ্রি হ্যান্ড রাইটিংও শেখা হয়ে যাচ্ছে, একটা তথ্য শেখা হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এটা সমালোচনাও শেখা হয়ে যাচ্ছে। এর পরেরটা কিন্তু এটা সমালোচনা, ডিরেক্টলি এটা সমালোচনা। একই কথা একই, কিন্তু সমালোচনা পত্রিকায় সমালোচনা। যাই হোক, আমরা একটা কাজ করি, এইভাবে তো আসলে এখানে লেখার জায়গাটা নাই, তাই না? তো আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি যে আমরা অনুবাদটা কিভাবে করেছি। একটু ভালো করে লক্ষ্য করি অনুবাদটা কিভাবে করেছি, আমরা দেখাই। আচ্ছা, সেন্টেন্সে অনেকগুলা সেন্টেন্স আছে, যেমন
প্রথম দুইটা সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটে লেখা, আমি যদি প্রেজেন্ট ইনডেফিনাইট বলছি, প্রেজেন্ট টেন্সে লেখা। কোন দুইটা সেন্টেন্স আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এই দুইটা সেন্টেন্স প্রথমে ছিল না যে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে দ্রুত অগ্রসর হচ্ছে। আচ্ছা, এটা কি হচ্ছে, হয়েছিল বলেনি তো, ল মতো নাই, ল অথবা মতো নাই। যদি ল অথবা ম শেষে থাকে তাহলে আমরা বলতে পারি সেটা পাস্ট টেন্স, আর যদি ব থাকে তাহলে আমরা বলতে পারি সেটা কি ফিউচার টেন্স। তো ল ম ব নাই, হ্যাঁ, সো এগুলো না থাকলে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট টেন্স। তো যাই হোক, এখন কথা হচ্ছে এইটা একটা, এবং কৃষি, শিল্প এবং সেবা খাত দেশের আয়ের প্রধান উৎস হিসাবে কাজ করে। প্রথম দুইটা সেন্টেন্সই ছিল প্রেজেন্ট টেন্সে, আর তারপরের দুইটা কি পাস্ট টেন্সে, তারপরের তিনটা কি ফিউচার টেন্সে দেখাবো। তো প্রেজেন্ট টেন্সগুলো সবসময় ছোট ছোট হয়, পাস্ট টেন্সগুলো তার থেকে একটু বড় হয়, আর যদি ফিউচার দেখি তাহলে সেগুলো সবসময় কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে জিনিস। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে যে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেটা সিম্পল সেন্টেন্সের মধ্যে দিয়েই চলে যায় অটোমেটিকলি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতি বর্তমানে দ্রুত অগ্রসর হচ্ছে। এখন কথা হচ্ছে যে আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, একটু একটু আমি বলে দিই, হ্যাঁ, এটা অনেকভাবেই অনুবাদ করা যায়। সো আমি যদি বলি যে আমি প্রথমে যদি একটা সাবজেক্ট লিখি তাহলে সাবজেক্টের পরে আমাকে একটা ভার্ব লিখতে হবে, সাবজেক্ট লিখলে একটা ভার্ব লিখতে হবে। আর যদি সাবজেক্ট না লিখে ভার্ব লেখার দরকার নেই, প্রথম কথা বললাম, হ্যাঁ, সাবজেক্ট যদি না লিখি ভার্ব লেখার আর দরকার নেই, ভার্ব যেখানে সেখানে বসাইতে পারবো। আসি এবার আমরা দেখতে পাচ্ছি যে এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা, এটা সেন্টেন্সের সাবজেক্টগুলো, বাংলা সেন্টেন্সের মোটামুটি সাবজেক্টগুলো সহজে মানে আগেই শুরু করে দেয়, সাবজেক্ট এটা এবং ভার্ব এইটা। তো আমি যদি এইটা বসাই তাহলে আমাকে একটা ভার্ব বসাতে হবে, হ্যাঁ, আমাকে একটা কি ভার্ব বসাতে হবে। সাবজেক্ট যদি আমি এইটা বসাই তাহলে আমাকে ভার্ব বসাতে হবে। লাইক দ্যাট আমি যদি বলি যে বাংলাদেশের অর্থনীতি, পুরাটাই সাবজেক্ট। তো এটাকে দুইভাবে বলা যায়, এইখানে একভাবে বলা আছে দ্য ইকোনমি অফ বাংলাদেশ। কি বলছে? দ্য ইকোনমি অফ বাংলাদেশ, মানে বাংলাদেশ এর অর্থনীতি, এর মানে হচ্ছে বাংলাদেশ এর অর্থনীতি। অথবা আমরা যদি এইভাবেও বলতে পারি, এটা পত্রিকার মতো করে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশিস ইকোনমি, বাংলাদেশিস, এই যে এটা লিখলাম, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে, তারপর হচ্ছে আমি ইকোনমি লিখলাম, হ্যাঁ, এটা হচ্ছে আমি পরে ইকোনমি লিখতেছি, ঠিক আছে। আচ্ছা, আমি এটা পরে ইকোনমি লিখছি যে বাংলাদেশের ইকোনমি মানে বাংলাদেশের অর্থনীতি। এখন এইভাবেও লেখা যেতে পারে, অথবা এই যে ইকোনমি যদি আগে আমি লিখে ফেলি ইকোনমি, দ্য ইকোনমি অফ বাংলাদেশ, এইভাবেও লেখা যেতে পারে, তো আমি বলছি যে বাংলাদেশের অর্থনীতি উল্টা দিক থেকে আসবে, এইটার এইটা না, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। অথবা বাংলাদেশিস ইকোনমি, যে কোনো একটা বলতে পারবো। তারপরে কি অগ্রসর হচ্ছে, এইটা একসাথে আমরা লিখতে পারি। এই যে এখানে একটা ভার্ব আছে হচ্ছে, হ্যাঁ, হচ্ছে, এই যে হচ্ছে, তো অগ্রসর হচ্ছে, অগ্রসরটা কিন্তু এইখানে লেখা আছে অ্যাডভান্সিং। এখন ঘটনাটা কি যে ভার্ব দুইটা দুই জায়গায় কেন, ভার্ব তো একসাথে থাকার কথা। ইজ অ্যাডভান্সিং, দ্য ইকোনমি অফ বাংলাদেশ ইজ অ্যাডভান্সিং, কি অগ্রসর হচ্ছে র্যাপিডলি, দ্রুত। এখন আমাদের এখানে কি লেখা আছে বর্তমানে, যদি আমার এটা না থাকতো তাহলে আমি এই জায়গায় লিখে দিতে পারতাম না অ্যাট প্রেজেন্ট, এই যে সেন্টেন্সের শুরুতে লিখে দিতে পারতাম যে আমি এখানে অ্যাট প্রেজেন্ট লিখে দিলাম, অ্যাট প্রেজেন্ট দ্য ইকোনমি অফ বাংলাদেশ ইজ অ্যাডভান্সিং র্যাপিডলি। কিন্তু এইখানে কারেন্টলিটা বসিয়ে দেওয়া হয়েছে, এইখানে কি কারেন্টলিটা বসিয়ে দেওয়া হয়েছে। এই যে অ্যাট প্রেজেন্ট আর ওই যে কারেন্টলি, দুইটার মানে একই। এই যে বর্তমানে অ্যাট প্রেজেন্ট একই জিনিস, হ্যাঁ, অ্যাট প্রেজেন্ট কারেন্টলি অ্যান্ড অ্যাট প্রেজেন্ট। এখন ঘটনা হচ্ছে অ্যাট প্রেজেন্ট আসলে শুরুতে লিখলেই সুন্দর লাগে। আবার আমি আপনাদেরকে আরও একটা জিনিস শেখাই, যেটা এখানে দেখানো হচ্ছে সেটা নর্মাল ইংলিশ। আমি একটু বলে দিই,
আপনি যদি সবসময় অ্যাডভার্বগুলোকে সামনে তুলে তুলে নিয়ে যায় বসান, দেখতে কিন্তু সুন্দর লাগে। অথবা এটাকে নিয়ে যায় পিছনে বসান। এখন পিছনে আরেকটা অ্যাডভার্ব আছে, তো এই জন্য দুইটা অ্যাডভার্ব পাশাপাশি বসলে দেখতে খারাপ লাগে। তবে দুইটা অ্যাডভার্ব পাশাপাশি বসে আমাদের বইগুলোতে, র্যাপিডলি বা কারেন্টলি র্যাপিডলি, এটা বসলে দেখতে খারাপ লাগে, এই জন্য আমরা বসাই না সচরাচর। তো দুইটা অ্যাডভার্ব দুই জায়গায় বসান, এই অ্যাডভার্বটা সেন্টেন্সের শেষে বসান, একটা অ্যাডভার্ব সেন্টেন্সের সামনে বসান। কারেন্টলিটাও কিন্তু এখানে বসা যাবে। কারেন্টলি দ্য ইকোনমি অফ বাংলাদেশ ইজ অ্যাডভান্সিং র্যাপিডলি। এখন আমি যদি বলি আরেকটু সহজ করে যদি এটার ইংলিশটা লেখা হয়, তাহলে কিভাবে লিখব আমি একটু দেখাই। আরেকটু সহজভাবে এটার ইংলিশটা লেখা যায়, যেটা যেখানে আছে সেটা সেখানেই বসাবো, খালি সাবজেক্ট আসলে ভার্ব বসাবো। যেমন বাংলাদেশের অর্থনীতি একটা সাবজেক্ট, তো দ্য ইকোনমি অফ বাংলাদেশ, ঠিক আছে। এরপরে কি বর্তমানে, আচ্ছা এরপরে কি, এটা সাবজেক্ট বসাইছি না, সাবজেক্ট বসালে ভার্ব বসাতে হবে, অগ্রসর হচ্ছে, তো ইজ অ্যাডভান্সিং, ইজ অ্যাডভান্সিং। তারপরে এখান থেকে বর্তমানে, কারেন্টলি এবং দ্রুত, তাহলে কারেন্টলি র্যাপিডলি। সো কারেন্টলি র্যাপিডলি মানে এই যে এটা মানে কি কারেন্টলি, মানে এরপরে কি ইজ অ্যাডভান্সিং এর পরে কারেন্টলি, ইজ অ্যাডভান্সিং এর পরে কি কারেন্টলি র্যাপিডলি। কিন্তু একসাথে দুইটা হইলে, দুইটা অ্যাডভার্ব হলে দেখতে খুবই বিশ্রী লাগে, খুবই বিশ্রী লাগে। এই জন্য মনে রাখবেন একটা অ্যাডভার্বকে সামনে পাঠিয়ে দেবেন, কারেন্টলি এটা সামনে পাঠিয়ে দিবেন, মানে এই যে অ্যাডভার্ব, এই অ্যাডভার্বটাকে সামনে পাঠিয়ে দিলেই সমস্যার সমাধান। যেমন বাংলাদেশের অর্থনীতি অগ্রসর হচ্ছে, ইজ অ্যাডভান্সিং র্যাপিডলি, আর শুরুতে কারেন্টলি। বুঝে গেছে? খুবই ইজি, যেটা যেখানে আছে সেটা সেখানে, শুধু সাবজেক্ট লিখলে ভার্ব লিখতে হবে। এটা লিখে দেওয়া যায়, তো লিখে দিলে আরেকটু সহজ হয়। তো কারো বুঝতে যদি সমস্যা হয় যে এই সহজ পদ্ধতিটা, তাহলে একটু বলবো আমরা, হ্যাঁ একটু জানানোর চেষ্টা করব। যাই হোক, পরের সেন্টেন্সটার দিকেও আমরা যদি লক্ষ্য করি, না এখানে ল আছে না এখানে ম আছে, তো ল ম তো নাই, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে হতে পারে। এর পাশাপাশি বও নাই, ব থাকলে তো ফিউচার হতে পারে। তো যাই হোক, এইটা তো এই সেন্টেন্সগুলো আসলে খুবই সহজে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। যেমন এখানে সাবজেক্ট বসেছে, দেখেন কৃষি, শিল্প এবং সেবা, কৃষি, শিল্প এবং সেবা, বোঝা গেছে? এখন কয়টা জিনিস বোঝাচ্ছে, 1 2 3, কয়টা, তিনটা জিনিস বোঝাচ্ছে। তো তিনটা জিনিস বোঝালে এটা প্লুরাল হবে, এটার ভার্ব প্লুরাল হবে, সেটা পরে দেখি। দেশের, আচ্ছা দেশের আয়ের প্রধান উৎস হিসাবে কাজ করে। এখন ঘটনা হচ্ছে এর মধ্যে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট এই তিনটা একসাথে, তাই না, এই সাবজেক্ট হচ্ছে তিনটা একসাথে। আচ্ছা, তো কৃষির ইংলিশ কি, এগ্রিকালচার। আচ্ছা, তারপরে যে কৃষি, শিল্প, আচ্ছা শিল্পর ইংলিশ কি, ইন্ডাস্ট্রি। সেবার ইংলিশ কি, সার্ভিস, অ্যান্ড দ্য সার্ভিস। এখন ঘটনা হচ্ছে এই জায়গাটা আমি একটু একটু থামাবো, এই যে এই জায়গাগুলোতে আমাকে আর্টিকেলটা ভ্যানিশিং করতে বলা হয়, এই জায়গাতে আমাকে আর্টিকেলটা ভ্যানিশিং করতে বলা হয়। এখন আমি এখানে একটু আসি, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিসেস, সার্ভিস সেক্টর মানে হচ্ছে সেবা, সেবা খাত, খাত মানে হচ্ছে এই যে সেক্টর। তো এখন ঘটনা হচ্ছে এখানে আমি দা কেন বসাচ্ছি না, আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন, দ্য এগ্রিকালচার, দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিসেস, অ্যান্ড দ্য সার্ভিসেস, এইটা বসালে বেশি গ্রহণযোগ্যতা আসে। মানে সবগুলোতে মানে আমি হচ্ছে একটা করে আর্টিকেল বসাবো, সাবজেক্ট প্রত্যেকটাতে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে। এখন যদি আমি এইটা বসাই, মানে আমাদের যে গ্রামাটিক্যাল টার্মসগুলো আছে, আমরা গ্রামার পড়ি না, যে যদি সাবজেক্ট এই যে এরকম দ্য টিচার, the teacher and the headmaster, the headmaster। এখন আমি যদি এখানে লিখি প্রেজেন্ট, তো প্রেজেন্ট। এখন আমি যদি বলি এখানে আর হবে নাকি হচ্ছে ইজ হবে, কে বলতে পারবে? আর প্রেজেন্ট না ইজ প্রেজেন্ট? দ্য টিচার অ্যান্ড দ্য হেডমাস্টার আর প্রেজেন্ট না ইজ প্রেজেন্ট? প্রেজেন্ট হেয়ার। আর কেন, দুইটা আর্টিকেল আছে না, দুইটা আর্টিকেল আছে, তো অ্যান্ডের ওই পাশে একটা আর্টিকেল আছে, এই পাশে একটা আর্টিকেল আছে, এই কারণে এটা আর হবে। এখন আমি যদি এই সেন্টেন্সের দিকে লক্ষ্য করি, যে এই সেন্টেন্সে কয়টা আর্টিকেল আছে, একটা আর্টিকেল আছে, তার মানে কি সবগুলো একটা জিনিসে বোঝাচ্ছে? এমনটা না, হ্যাঁ, তার মানে কি সবগুলো একটা জিনিসে বোঝাচ্ছে?
আসলে এই আর্টিকেলটা যদি প্রথমটা শুরুতে থাকতো তাহলে সবগুলো একটা জিনিসই বোঝাইতো, কিন্তু এই আর্টিকেলটা একদম সেন্টেন্সের এই অংশতে আছে, মানে একদম লাস্টেরটাতে আছে। তো এর জন্য এখানে একটা জিনিস বোঝায়নি, এখানে তিনটা জিনিস বোঝাইছে, যে কৃষি, শিল্প এবং সেবা খাত। আর এই দিটা না দিলেও চলবে, দিলে দেখতে সুন্দর লাগছে তাই দিয়েছে, আর কিচ্ছু না। এই আর্টিকেলটা না দিলেও চলবে। সার্ভিস সেক্টরস, সেবা খাত সমূহ, এখানে শুধু খাত লেখা আছে, সেক্টরস লিখলে কিন্তু সেবা খাত সমূহ হবে, আর এখানে সেবা খাত লেখা আছে সেক্টর, এটা দিলে ভালো হতো। যাই হোক, তো এই পুরাটাই হচ্ছে আমার কি সাবজেক্ট লিখলাম, এটা পুরাটাই আমার কি সাবজেক্ট লিখলাম। সাবজেক্ট লেখার পর কি কাজ করে, এটা হচ্ছে আমার ভার্ব। তাহলে কাজ করে ইংলিশ কি সার্ভ, কাজ করে ইংলিশ কি সার্ভ করে, কাজ করা, কারোর জন্য কোনো কিছু কাজ করাকে সার্ভ বলা হয়। কাজ করে, এ আমার আন্ডারে কাজ করে, এরকম, ঠিক আছে। হি সার্ভ মি, মানে সে আমার সাথে কাজ করে বা সে আমার আন্ডারে কাজ করে, এরকম। তো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, একটা কোশ্চেন, যে সার্ভের জায়গায় অ্যাক্ট বা ওয়ার্ক দিলাম না কেন, মানে সার্ভ কোন ক্ষেত্রে সার্ভিস করব আর কোন ক্ষেত্রে ওই সব মানে সিনোনিম গুলো ইউজ করব? ও আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের কাজ করে ইংলিশটা আসলে ওয়ার্ক আসবে না, হ্যাঁ, ওই ওয়ার্কটা আলাদা। এইটা হচ্ছে যে মানে কোনো একটা কিছুর জন্য কাজ করাকে সার্ভ, সার্ভ বলা হয়। যেমন আমি যদি এখানে একটু ভালো করে লক্ষ্য করি, করতে পারবো একটু সাউন্ডটা বাড়ানো যাবে অ্যাক্ট অ্যাক্ট এইখানে, এই জায়গায় কি অ্যাড, হ্যাঁ, মানে সার্ভের জায়গায় যদি অ্যাক্ট ইউজ করি, ওয়ার্ক না ইউজ করলাম। অ্যাক্ট, অ্যাক্ট মানে ACT, এটা বলছে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। এইটা অ্যাক্ট, আচ্ছা আচ্ছা, আমি শুনেছি অ্যাট। আচ্ছা, এই অ্যাক্ট মানে হচ্ছে, মানে আমি যদি এই জায়গায় অ্যাক্ট ইউজ করি হবে, হ্যাঁ, কিন্তু এই অ্যাক্ট মানে যে এরকম না যে হচ্ছে কাজ করা বোঝাচ্ছে, বা কারো জন্য কাজ করা বোঝালে সার্ভ হয়। মানে আমি হোটেলে সার্ভ করছি, মানে হোটেলের জন্য কাজ করা, বুঝে গেছে। মানে যারা হোটেলে কাজ করে তারা কি হোটেলের জন্য কাজ করে। তো এই যে কৃষি, শিল্প এবং সেবা খাত কাজ করে, প্রধান উৎস হিসেবে কাজ করে, তো কাজ করে ইংলিশে অ্যাক্ট হবে, বোঝা গেছে, মানে অ্যাক্ট বলতেছে সার্ভ হবে। মানে এইটা আসলে ঘটনাটা আমি একটু বলি, যদি আমি সঠিক ইংলিশটা লিখতে যাই তাহলে এই সমস্যাটা বেঁধে যাবে, আর যদি আমি নর্মাল ইংলিশগুলো লিখতে যাই তাহলে কোনো সমস্যা নেই, আমি লিখে দিয়ে চলে আসতে পারবো, টিচার্সরা আমাকে মার্কস দিবে, কোনো সমস্যা নাই, টিচার্সরা আমাকে মার্কস দিবে। বাট আমি যদি মানে প্রপার শব্দটা না ইউজ করতে পারি তাহলে টিচাররা আমাকে মার্ক, মানে এরকম না যে মার্ক কেটে নেবে, এমন না, মার্কস দিবে। আপনি ওইটা ইউজ করতে পারবেন, আরও অনেকগুলো শব্দ ইউজ করতে পারবেন, ঠিক আছে। যেমন হচ্ছে ওয়ার্ক ফর ইউজ করতে পারবেন, কাজ করে, ওয়ার্ক ফর, আমি এইখানে ওয়ার্ক ফর ইউজ করতে পারি, ওয়ার্ক ফর, এইটাও আমি ইউজ করতে পারি যে কাজ করে, ঠিক আছে, কারো জন্য কাজ করা বা কিছুর জন্য কাজ করা। তো যাই হোক, ওইটা না, মানে এইটা হচ্ছে এই যে কাজ করে, দেশের জন্য কাজ করে না যেটা, সেটা হচ্ছে কাজ করে। তো এটার জন্য এখানে ভার্ব, তো সাবজেক্ট বসাইলে ভার্ব বসাতে হবে প্রথম কথা। এরপরে যেটা যেখানে আছে সেটা সেখান থেকেই অনুবাদ করতে থাকতে হবে। যেমন আমি যদি এখান থেকেও অনুবাদ করতাম তাহলে হইতো, কিন্তু এখানে আসলে কি বলছে যে উৎস হিসাবে, এই যে হিসাবে, অ্যাজ দ্য প্রাইমারি মানে হচ্ছে প্রধান, এখানে প্রাইমারি মানে হচ্ছে প্রধান, অ্যাজ দ্য প্রাইমারি সোর্স মানে প্রধান উৎস হিসাবে, সোর্সেস সরি, অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস প্রধান উৎস হিসাবে কাজ করে, অফ ইনকাম মানে আয়ের প্রধান উৎস হিসাবে কাজ করে। এখন ঘটনা হচ্ছে আমি এইভাবে লিখব না অন্য কোনোভাবে লেখা যায়, অন্য কোনোভাবে লেখা যায়, আমি একটু একদম মুছে দিচ্ছি, আরও সহজ করে লিখে দিচ্ছি। যদি মনে হয় যে এইটা আসলে সেন্টেন্স মেকিং করতে আমার খুব সমস্যা হচ্ছে, তো এটার আর একটা সহজ পদ্ধতি আছে, কৃষি, শিল্প এবং সেবা খাত, অ্যাগ্রিকালচার, ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য সার্ভিস। তো এইটা সাবজেক্ট চলে গেল, সাবজেক্টের পরে কি বসাবো, ভার্ব বসাবো, সেক্টর সরি, সার্ভের পরে কি বসাবো, ভার্ব বসাবো, কাজ করে, সার্ভ। তারপরে আবার এখানে চলে আসবো, কত দূর থেকে আমরা লিখিনি, দেশের আয়ের জন্য, দেশের, আচ্ছা দেশের আয়ের প্রধান উৎস, আচ্ছা দেশের আয়ের প্রধান উৎস, তো এই পুরোটাই আমাকে লিখতে হবে। তাহলে প্রধান উৎস মানে পিছন দিক থেকে অনুবাদ করতে হবে, প্রধান উৎস,
এইখান থেকে অনুবাদ করতে থাকতে হবে পিছন দিক থেকে। তাহলে প্রধান উৎস হচ্ছে প্রাইমারি সোর্সেস অথবা মেন সোর্সেস অথবা চিফ সোর্সেস, যেটাই আমি লিখি। আমি এখানে মেন লিখতে পারি, অথবা হচ্ছে আমি এখানে আরও একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে যে চিফ লিখতে পারি, মানে প্রধান। চিফ লিখতে পারি, চিফ, CHEIF, চিফ, অথবা মেইন সোর্সেস। আচ্ছা, প্রাইমারি অথবা মেন সোর্সেস, হ্যাঁ মেনলি হবে না, মেন সোর্সেস হবে। আচ্ছা, তো এই চিফ অথবা মেন আমরা ইউজ করতে পারি। তো চিফটা কিন্তু আমাদের পত্রিকাগুলো ইউজ করে থাকে। তো যাই হোক, অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস, প্রাইমারি সোর্স হিসাবে কাজ করে বা প্রধান উৎস হিসাবে কাজ করে অফ ইনকাম, আয়ের, এই যে আয়ের প্রধান উৎস হিসাবে কাজ করে, আয়ের প্রধান উৎস হিসাবে কাজ করে। আমি একটু এইখান থেকে দেখাই, আয়ের প্রধান উৎস মানে দেশের আয়ের প্রধান উৎস না, আয়ের প্রধান উৎস যদি আমি দিই, দেশটা এটা বাদ দিই, হ্যাঁ এইটা বাদ দিই, আয়ের প্রধান উৎস। আয়ের প্রধান উৎস ইংলিশটা কিভাবে লিখব? আয়ের প্রধান উৎস ইংলিশটা লিখব দ্য সোর্সেস, দ্য প্রাইমারি সোর্সেস। প্রধান উৎসটা আগে লিখব, দ্য প্রাইমারি সোর্সেস, এটা। তারপরে কি? আয়ের, অফ ইনকাম, প্রধান উৎস ইনকাম, অফ ইনকাম, এই যে অফ ইনকাম। এখন দেশের, ফর দ্য কান্ট্রি, ঠিক আছে, ফর দ্য কান্ট্রি, এইটা পরে এটা না লিখলেও চলবে, এইটা যদি আমি এই পর্যন্ত লিখে রাখি সেন্টেন্স হয়ে গেছে। ফর দ্য কান্ট্রি এটা লিখতে হবে না, এত আক্ষরিক অনুবাদ করতে হয় না, তবে এখানে আছে তাই আমি দিয়েছি যে ফর দ্য কান্ট্রি, দেশের জন্য, মানে দেশের আয়ের জন্য, দেশের জন্য, এরকম আর কি। সো এটা এই পর্যন্তই ছিল, আমি এখান থেকে একটু এক্সট্রা করে এইভাবে লিখেছি, ফর দ্য কান্ট্রি, দেশের জন্য। সো এটা না দিলেও চলে, তারপরে দেওয়া হয়েছে। তো এরকম করে যে আমি সাবজেক্ট বসাবো, এরপরে ভার্ব বসাবো, তারপরে যেটা যেখানে আছে সেটা সেখান থেকেই অনুবাদ করে ফেলবো। যেহেতু এগুলো ছোটো সেন্টেন্স, প্রেজেন্ট সেন্টেন্স দিয়ে যেগুলো হয় সেগুলো সবগুলোই ছোটো সেন্টেন্স দিয়ে তৈরি হয়। আচ্ছা, এইখানে আমি একটু লক্ষ্য করাই, একটা জিনিস বলতে ভুলে গেছি, যে চয়ে ছয়ে, হচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, চয়ে ছয়ে, ঠিক আছে, হ্যাঁ এই চয়ে ছয়ে যদি আমাদের থাকে তাহলে সবসময় সেটা চিন্তা করব ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেওয়ার। যেমন ইজ, এই যে অ্যাডভান্সিং, আইএনজি যুক্ত করে দেওয়া চয়ে ছয়ে থাকলে, এইটা একটু বলার দরকার ছিল, এই জন্য আমি বলেছি, কারণ ভার্বটা আসলে বসানো দেখানো হয়নি, এই জন্য আমি এখন দেখাইলাম। আশাবাদী কোনো সমস্যা হবে না, যেহেতু আপনারা এগুলো করে ফেলেছেন। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস করানোর জন্য এই সেন্টেন্সগুলো এনেছি, এবং দুইভাবে এনেছি, একভাবে হচ্ছে ন্যাচারাল ইংলিশ, আরেকভাবে হচ্ছে পত্রিকার ইংলিশ, দুইটাই এনেছি আপনাদের সামনে, হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন পাস্ট টেন্স, তিনটা পাস্ট টেন্স ছিল, এইটা আচ্ছা এটার নিচে নেমে গেছে, আচ্ছা সমস্যা নেই, ওটা আমরা দেখাবো। আচ্ছা, তিনটা পাস্ট টেন্স ছিল, দুইটা প্রেজেন্ট টেন্স ছিল। তো এটা হচ্ছে পাস্ট টেন্স, কিভাবে? প্রথমেই বোঝা যাচ্ছে অতীতের কথা বলা হচ্ছে, আবার ছিল, এই যে ল আছে, তার মানে পাস্ট টেন্স। আবার নিচেরটা দেখি, তখন শিল্প খাত খুব সীমিত পর্যায়ে কাজ করত। এখানে ল নাই, বাট ত আছে, এখানে তও আছে, মানে ত থাকলেও সেটা পাস্ট টেন্সে রূপান্তরিত হয়, ঠিক আছে, সেটাও পাস্ট টেন্স। সো ল, ত দুইটাই আছে, এবং আরও একটা সেন্টেন্স ওটা নিচে চলে গেছে, ওটা আমরা দেখাবো, ওটা পিডিএফ করার সময় চলে গেছে। আচ্ছা যাই হোক, এখন আমি যদি আমার রুলসে দেখাই, সহজ পদ্ধতি, অতীতে, ইন দ্য পাস্ট, কোনো কথা নাই, ঠিক আছে। আচ্ছা, দেশের অর্থনীতি, আচ্ছা এইটা দেশেরটা পরে লিখতে হবে, অর্থনীতিটা আগে লিখতে হবে, কারণ এটার সাথে র আছে, তাই আমি লিখব দ্য ইকোনমি, অর্থনীতির ইংলিশ হচ্ছে দ্য ইকোনমি, আর দেশের অফ দ্য কান্ট্রি, ঠিক আছে, অফ দ্য কান্ট্রি, দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি। তারপরে কি? এবার আমরা ভার্ব লিখব, যেহেতু এটা সাবজেক্ট ছিল, সাবজেক্ট লিখলে ভার্ব লিখতে হবে। তাহলে ভার্ব কোনটা? ছিল। ভার্ব কোনটা? ছিল, ওয়াজ। ভার্ব কোনটা? ছিল। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এরপরে যা আছে তাই, এরপর কি আছে? প্রধানত। তাহলে প্রধানত ইংলিশ কি? প্রাইমারিলি। আচ্ছা, প্রাইমারি মানে প্রধান, আর প্রাইমারিলি মানে হচ্ছে প্রধানত। আমি যদি প্রাইমারি লিখি তাহলে এটা দুইটা কাজ করে, এক হচ্ছে নাউনের কাজ করে, দুই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। যদিও প্রাইমারির কোনো অ্যাডজেক্টিভ নাই, প্রাইমারি আসলে নাউন, ঠিক আছে, কিন্তু আমরা যদি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে যাই তখন আমরা প্রাইমারিটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি। তো প্রাইমারি এটা হচ্ছে নাউন,
আর প্রাইমারিলি, এই যে প্রাইমারিলি এটা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে আমাদের এখানে একটা জিনিস শিখতে হবে যে যখন আমি ভার্বের পরে কোনো একটা জিনিস বসাবো তখন সেটা অবশ্যই অ্যাডভার্ব হতে হবে, অথবা সাবজেক্ট আর ভার্বের মাঝ বরাবর। যদি আমি এই যে এই ইন দ্য পাস্ট দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি প্রাইমারিলি, এইটা আমি এখানেও বসাতে পারবো, মানে সাবজেক্ট আর ভার্বের মাঝখানে ফাঁকা করে এটা বসাই দিতে পারবো অ্যাডভার্ব। তার মানে অ্যাডভার্ব সেন্টেন্সের ভার্বের শুরুতেও বসতে পারবে, ভার্বের পরপরও বসতে পারবে। তো যাই হোক, তারপরে এই যে এখান থেকে আমরা লিখে রেখেছি যে মেনলি, আমরা প্রাইমারিলি যদি নাও মনে রাখি, মানে এই যে প্রধানতর ইংলিশ কি, প্রাইমারিলি অথবা মেনলি, অথবা আমরা লিখতে পারি চিফলি। ওই যে ওইখানে চিফ দেখাইলাম, প্রাইমারি মেন দেখাইলাম, প্রাইমারি দেখাইলাম, ওই একই জিনিস শুধু অ্যাডভার্ব করে বসাতে হচ্ছে, কারণ ভার্বের পরে বসাচ্ছি যে, এই জন্য অ্যাডভার্ব করে বসাতে হচ্ছে। ও আরেকটা আছে, সেটা হচ্ছে এসেনশিয়ালি। 4টা বসাতে পারবো, তাহলে যেটা আমার ইচ্ছা সেটাই আমি বসাতে পারবো। এখানে যে প্রধানত এমনটা না, ঠিক আছে। আচ্ছা, কৃষি নির্ভর। কৃষি নির্ভর ইংলিশটা হচ্ছে, নির্ভর ইংলিশ কি, ডিপেন্ড। নির্ভর ইংলিশ কি, ডিপেন্ড। ডিপেন্ডের সাথে সবসময় প্রিপোজিশন হিসাবে, ডিপেন্ডের সাথে সবসময় প্রিপোজিশন হিসাবে এন মানে কি বসে, এই যে অন বসে। আর ডিপেন্ডেন্টের সাথেও প্রিপোজিশন হিসাবে অন বসে, ঠিক আছে। কৃষি নির্ভর, তাহলে ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার। আচ্ছা, এখন আমাদের এখানে প্রশ্ন আসতে পারে না যে আচ্ছা ডিপেন্ডেন্ট কেন, ডিপেন্ড অন এগ্রিকালচার লিখলে সমস্যা কোথায় ছিল? কৃষি নির্ভর এর ইংলিশ ডিপেন্ড অন এগ্রিকালচার লিখলে কি সমস্যা ছিল? একটু বলেন তো দেখি, কেউ জানেন নাকি? মানে কেউ কি জানেন এই জিনিসটা কেন আমি ডিপেন্ডেন্ট লিখলাম? ডিপেন্ড অন এগ্রিকালচার লিখলেও তো কৃষি নির্ভরের কথা ছিল। আর এটা প্যাসিভ বুঝাইছে সেজন্য। না, হয়নি, এটা প্যাসিভ বোঝায়নি, এটা প্যাসিভ বোঝায়নি। আচ্ছা, এইখানে একটা খেলা আছে। নির্ভরতা বোঝাচ্ছে। আর এটা তো অবজেক্টিভ। হ্যাঁ, ডিপেন্ড, আর এটা অ্যাডজেক্টিভ, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। ওটা তো ভার্ব ডিপেন্ড অন। হ্যাঁ, আচ্ছা, ডিপেন্ড অন এগ্রিকালচার লিখলে সমস্যা কোথায় ছিল? ডিপেন্ড অন এগ্রিকালচার লিখলে আমাদের কি সমস্যা ছিল? মানে এইটা কিন্তু সমস্যাই আছে আমাদের, কারণ আমরা কিন্তু রিটেন লেখার সময় এই সমস্যাগুলো দেখি। অনেক টিচাররা আসলে যখন আমাদের খাতাগুলো দেখে তখন কিন্তু এগুলো ধরতে পারে না, ডিপেন্ড অন এগ্রিকালচার মানে কৃষি নির্ভর না। হ্যাঁ, আচ্ছা, স্যার ডিপেন্ড অন কি ভার্ব ভাইয়া, স্যার? হুম, তো এখানে হচ্ছে যদি আমরা ডিপেন্ড ইউজ করতাম হ্যাঁ তাহলে সেটা ভার্ব হয়ে যেত, তখন মিনিং এর পরিবর্তন হতো। হ্যাঁ, কি আর কি মিনিংটা আসতো এটা বলেন। মিনিং আসতো যে অতীত দেশের অর্থনীতি কৃষি নির্ভর ছিল, এটা হতো না, কৃষির উপর নির্ভর করতো। না সরি, করতো, হ্যাঁ হ্যাঁ, করতোই। করতো, এরকম এরকম আসতো। আচ্ছা, এই যে এইখানেই হচ্ছে খেলাটা আছে, এইখানে খেলাটা আছে। এইটা কৃষি নির্ভর মানে কৃষি নির্ভরশীল, মানে বাংলার খেলাটাই হচ্ছে এখানে কৃষি নির্ভরশীল। তাই আমার এখানে ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার লিখতে হচ্ছে। বোঝা গেছে কি? কৃষি নির্ভর মানে কৃষি নির্ভর না, কৃষি নির্ভরশীল। কৃষি নির্ভরশীল ছিল, কৃষি নির্ভরশীল ছিল, কৃষি নির্ভর ছিল, এরকম কোনো আপনি দেখেছেন কখনো যে অতীতে দেশের অর্থনীতি প্রধানত কৃষি নির্ভর ছিল? কৃষি নির্ভর মানে হচ্ছে কৃষি নির্ভরশীল, এই শীলটাই এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো বাংলার এই মার প্যাচটাই হচ্ছে আমাদের একটু সমস্যা তৈরি হয়। তবে হ্যাঁ, আপনি ডিপেন্ড অন এগ্রিকালচার লিখলেও সমস্যা নাই, কিন্তু যখন আপনাকে একদম অ্যাকুরেটলি লিখতে হবে তখন মনে রাখবেন যে এটার মধ্যে শীল আছে, এটা অ্যাডজেক্টিভ। ভাইয়া আমরা কি এটা বলতে পারি যে অ্যাডজেক্টিভের পর হচ্ছে অ্যাডভার্ব বসে গ্রামারের ভাষায়, যার কারণ হচ্ছে ডিপেন্ড অন না বসে ডিপেন্ডেন্ট বসেছে? অ্যাডজেক্টিভের পরপর অ্যাডভার্ব বসে, মানে এই যে এইটা না, হ্যাঁ, অ্যাডভার্বের পর অ্যাডজেক্টিভ বসতে পারে বা বসে গ্রামারের ভাষায়। হ্যাঁ, এই জন্য গ্রামারের ডিপেন্ড ভাষায় বসে ডিপেন্ডেন্ট উনি যেটা বসেছে। বললো ওইটাতে আমি আসতেছি। আমরা যখন এইখানে একটা অ্যাডভার্ব ইউজ করছি তখন আমার এইখানে আরেকটা ভার্ব ইউজ করা বা আরেকটা অ্যাডজেক্টিভ ইউজ করা যাবে না। আমি একটা জিনিস বলি, হ্যাঁ উনি যেটা বললো যে এই যে এখানে আমরা প্রাইমারিলি বা মেনলি বা চিফলি বা এসেনশিয়ালি, এগুলো আমাদের কি অ্যাডভার্ব না? সো যখন আমি অ্যাডভার্ব ইউজ করছি তখন আমাকে অবভিয়াসলি অ্যাডজেক্টিভটা ইউজ করবে, এটা গ্রামারের ভাষায়, এটা গ্রামারের ভাষায়। আর পারিভাষিক ভাষায় এখানেও হচ্ছে আমাকে
অ্যাডজেক্টিভটাই ইউজ করতে হবে। মানে হ্যাঁ, আপনি যদি গ্রামারে স্ট্রং হন তাহলেও ধরতে পারবেন, কিন্তু গ্রামারে স্ট্রং হইলে একটা সমস্যা তৈরি হয় আমাদের। সেটা হচ্ছে আমরা যখন রাইটিং করি তখন আমরা গ্রামার মাঝে মাঝে ধরতে পারি না। এই জন্য আমি বললাম যে কিছু শব্দগুলো আছে, এই শব্দগুলোর অ্যাডজেক্টিভ এগুলো মনে রাখতে হবে। সো এটা গ্রামারে আপনি যেটা বলেছেন ওটা একদম অ্যাকুরেটলি কারেক্ট, গ্রামারই এটাই কারেক্ট, গ্রামারলি এটাই কারেক্ট। হ্যাঁ, আমি আসলে চিন্তা করছিলাম যে এই দিক থেকে, আপনি চিন্তা করছেন গ্রামার থেকে, দুইটাই দারুণ হয়েছে। এটা আমারও একটা শিক্ষা হয়েছে যে গ্রামার থেকেও চিন্তা করা উচিত ছিল। আমি এটা নিয়ে চিন্তা করতেছি যে এটার ভিতরে কি আছে, তো এরকম হবে। যাই হোক, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো কারণ নাই। সো যাই হোক, এটা সুন্দর। আচ্ছা, এখন যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে অনুবাদ করবেন। এখন আপনার মাথায় প্রথমত ভাবতে হবে যে আপনি এইটা ভাবতে পাচ্ছেন কি না যে অতীতে দেশের অর্থনীতি প্রধানত কৃষির উপরে নির্ভরশীল ছিল। এখন নির্ভরশীল ছিল মানে এই সেন্টেন্সটা যখন আপনি ভাববেন তখন প্রথমেই আপনি ভাববেন কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব। এখন আপনি সাবজেক্ট মাঝে বসাবেন না শুরুতে বসাবেন সেটা আপনার বিষয়। সেটা মাঝে বসাবেন কি শুরুতে বসাবেন, দেখেন এইখানে আমি যদি এইটা নিয়ে যে লাস্টে বসাইতাম সমস্যা ছিল। ইন দ্য পাস্ট, ইন দ্য পাস্ট, আমি এখানে ইন দ্য পাস্ট লিখবো না, সমস্যা কি? দ্য ইকোনমি অফ দ্য কান্ট্রি ওয়াজ প্রাইমারিলি অথবা মেনলি এসেন্সিয়ালি যেটাই হোক ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার ইন দ্য পাস্ট। সমস্যা কোথায়? সমস্যা তো নাই। তো আপনি যেখানে সাবজেক্ট মানে একটা জিনিস মাথায় রাখবেন যে আমি যখন সাবজেক্ট বসাবো ওর পরে ভার্ব বসাবো। সাবজেক্ট আর ভার্ব একে অপরের বন্ধু, আর আমি ওই বন্ধুটাকে একসাথে বসাবো, আর বাকি যেটা যেখানে আছে সেটা সেখানে বসাবো। আমরা একটু নিচেরটা দেখি তাহলে আমরা আরও বেশি ক্লিয়ার হতে পারবো। এটা একটু উপরে উঠে গেছে তাই আমি এইভাবে দেখাবো। হ্যাঁ, আচ্ছা, অনেকেই অনুবাদ করতে পারেন না। আমার একটা গ্রামার ক্লাস আছে, সেখানে আমি দুইটা জিনিস দেখাইছি। সেটা হচ্ছে যে অ্যাট দ্যাট টাইম আর অ্যাট দিস টাইম। আচ্ছা, হাতের লেখা একটু মানে দ্রুত লিখছিস তো এই জন্য ওরকম খারাপ হচ্ছে। আচ্ছা একটু আচ্ছা পরে লিখে দিচ্ছি ওইভাবে। আচ্ছা, অ্যাট দ্যাট টাইম মানে হচ্ছে আমরা বলি না ওই সময়, আর অ্যাট দিস টাইম মানে কি এই মুহূর্তে, ওই মুহূর্তে, এই মুহূর্তে। তো এই জিনিসগুলো আসলে বাংলায় আসে না। হ্যাঁ, ওই মুহূর্তে, এই মুহূর্তে, সেই মুহূর্তে, ওগুলা গল্পে আসে। আপনার ফোকাস রাইটিং বা আর্গুমেন্ট রাইটিং বলেন বা এসে রাইটিং বলেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বলেন, যেটাই লিখবেন দেখবেন অ্যাট দ্যাট টাইমটা সবসময় তখন হিসাবে আসছে, তখন বা সেই সময়। সেই সময়টা আসলে আসে না, বাট আমরা তখন মানে সেই সময়, সেই সময়। ঠিক আছে, তো এই কারণে অ্যাট দ্যাট টাইম, এই মুহূর্তে, অ্যাট দিস টাইম, এগুলোকে বলে সেন্টেন্স ইনহ্যান্সার। সেন্টেন্স ইনহ্যান্সারগুলো ব্যবহার করা খুবই ইজিলি করে জানতে হবে। এরকম কিছু সেন্টেন্স ইনহ্যান্সার নিয়ে ইনশাল্লাহ আপনাদের লাইভ ক্লাসে নেওয়ার চেষ্টা করব, যেটা করে আপনাদের আর একটু ভালো হয়। মানে সব সেন্টেন্স ইনহ্যান্সারগুলো লাগবে সেই ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন, প্রশ্ন ছিল নাকি বললো? কৃষি নির্ভর, এটা হ্যাঁ, কৃষি নির্ভর যদি আমি লিখি এগ্রিকালচারাল, এগ্রিকালচারাল ডিপেন্ডেন্ট। না 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 না, গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে। এগ্রিকালচারাল ডিপেন্ডেন্ট হয় না। হ্যাঁ ও আচ্ছা হয়, মানে ফ্রেজ হয়ে যাবে। ওটা আপনি যেটা দিতেছেন সেটাও ফ্রেজ হবে, ওটা হবে। এগ্রিকালচারাল ডিপেন্ডেন্ট হয়, ওটা ফ্রেজ হয়ে যাবে, ওটাও হবে। ওটা ভুল হবে না, সমস্যা নাই, ওটা ভুল হবে না, ওটাও হবে। ওইটা হচ্ছে একটা ফ্রেজে রূপান্তরিত করে হচ্ছে, ওটাও সুন্দর লাগবে। আপনি দিয়ে দেখবেন ওটাও সুন্দর লাগবে, ওইটাও সুন্দর লাগবে, সমস্যা নেই, ওটা দেওয়া যাবে। আচ্ছা, এখন দেখেন এখানে দেখেন আমাদের এইটা লিখলাম, এরপর আমার এখান থেকে সাবজেক্ট আর ভার্ব খুঁজে বের করতে হবে। এগুলো খুবই ইজি, আপনি সাবজেক্ট যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবেন, কিন্তু সাবজেক্টের পরে ভার্ব বসানোর চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, শিল্প খাত এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর কাজ করত এইটা হচ্ছে আমাদের ভার্ব। আচ্ছা আচ্ছা, অ্যাট দ্যাট টাইম দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, আচ্ছা শিল্প খাত, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ভার্ব। এখন দেখেন আপনাদেরকে একটু আগে বললাম কাজ করতো, এরকম কারো জন্য কাজ করা, এর ক্ষেত্রে সার্ভ যেমন বসবে অপারেটেড বসবে। হ্যাঁ, এইখানে একটা অপারেটেড ভার্ব নিয়ে এসেছি, এখানে সার্ভটা বাদ দিয়ে অপারেটেডটা দিয়েছি যাতে আপনারা বুঝতে সুবিধা হয় যে আমি এটাকে কিভাবে তৈরি করব। তো যাই হোক, এখন আসি শিল্প খাত, এর ইংলিশটা কি? দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, শিল্প ইংলিশ কি? ইন্ডাস্ট্রি, আর সেক্টর, এই সেক্টর হচ্ছে খাত। আমি যদি দুইটা একসাথে বলি
ইন্ডাস্ট্রি সেক্টরও বলা যাবে অথবা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরও বলা যাবে, দুটাই বলা যাবে, কারণ পাশাপাশি দুইটা নাউন থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। ইন্ডাস্ট্রি সেক্টর বললেও হবে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বললেও হবে, যেটা একটু আগে আপনি বলছেন। তো যাই হোক, ওইটা করতেই হবে, ওটা অ্যাডজেক্টিভ করে নিতে হবে। এখানে ইন্ডাস্ট্রিয়ালটা কি এখানে? এখানে ইন্ডাস্ট্রিয়ালটা অ্যাডজেক্টিভ। এখানে যদি ইন্ডাস্ট্রিও থাকতো, দ্য ইন্ডাস্ট্রি সেক্টর, সেটাও অ্যাডজেক্টিভ হয়ে যেত, সেটা নাউন কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যেত, পাশাপাশি দুইটা নাউন থাকলে একটা অ্যাডজেক্টিভ হয়। আর ইন্ডাস্ট্রিয়াল এটাও অ্যাডজেক্টিভ, দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজেক্টিভ। ওই যে আমরা গ্রামারের ভাষায় পড়ি না যে আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, এইভাবেও বলতে পারেন। যাই হোক, এখন কি সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলা যায়, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা এইটা? এটা নাউন একসাথে হ্যাঁ পাশাপাশি বসবে, ইন্ডাস্ট্রি এবং সেক্টর। আচ্ছা, মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে চাচ্ছেন এটাকে? জি জি জি। আচ্ছা, অ্যাডজেক্টিভ ফ্রেজ না, মানে যদি আপনাকে এটা বলি এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ না, এটা নাউন ফ্রেজ। এখন আপনি যখন অ্যাডজেক্টিভ ফ্রেজটা চিনতে যাবেন, আমি যদি শর্টকাটে বলি যে এবার প্রশ্ন করা বাদ দিয়ে যদি বলি যে আপনার অ্যাডজেক্টিভ ফ্রেজ হইতে হইলে তার আগে পিছে একটা নাউন থাকতে হবে, কারণ মনে রাখবেন অ্যাডজেক্টিভ ফ্রেজ সবসময় মডিফাই করেই নাউনকে। এখন আপনি কি এইটাকে নাউন বলতে পারবেন? এটা তো নাউন না। বা এর আগে দেখেন নাউন কি, নাউন বলতে কোনো কিছু আছে? এটা তো পুরাটাই মনে করেন যে একটা অ্যাডভার্ব। সো আপনি এটা বলতে পারবেন না। সো আর এই কারণে আপনাকে এইটা বলতে হবে হচ্ছে নাউন ফ্রেজ। বোঝা গেছে কি? আপনি যখন দেখবেন আগে পরে দেখবেন, দেখেন অ্যাডজেক্টিভ ফ্রেজ বসাতে গেলে নাউন থাকতে হবে, মাস্ট বি, এটা মনে রাখবেন সবসময়। ওর আগে থাকতে হবে, না হয় পরে থাকতে হবে, কারণ অ্যাডজেক্টিভের সম্পর্কই নাউনের সাথে। নাউন না থাকলে অ্যাডজেক্টিভের কোনো কাজ নাই। তো যাই হোক, দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর এটা হচ্ছে সাবজেক্ট, আর এই যে কাজ করে এর ইংলিশ হচ্ছে অপারেটেড। আমরা এখানে সার্ভও ইউজ করতে পারবো, ঠিক আছে, আমরা এখানে সার্ভও ইউজ করতে পারবো, কিন্তু এখানে যদি আমি সার্ভটা ইউজ করি তাহলে এর সাথে ইডি যুক্ত করতে হবে, কারণ এটা হচ্ছে আমরা এখন পাস্ট টেন্সে করছি, সার্ভড, ঠিক আছে। আচ্ছা, খুবই সীমিত, খুব ইংলিশ ভেরি, আচ্ছা, এবং সীমিত ইংলিশ হচ্ছে লিমিটেড। স্কেল আর অন এখানে কেন আসলো? স্কেল আর অন এখানে কেন আসলো? আমি ধরলাম স্কেল আর অন নাই, আমি যদি সেন্টেন্সটা একবার পড়ি, দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অপারেটেড ভেরি লিমিটেড, সেন্টেন্স হয়নি? আমি যদি বলি দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অপারেটেড ভেরি লিমিটেড, খুবই সীমিতভাবে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরগুলো কাজ করতো অতীতে, এখন অনেক ভালো কাজ করছে। তো যাই হোক, তো এই যে এইখানে যদি আমি এটা না বসাই তাহলেও তো সেন্টেন্স হচ্ছে, লিমিটেড দিলেও তো হচ্ছে। আবার এখানে যদি অন এই যা না বসাই তাহলেও হচ্ছে। এগুলো হচ্ছে সৌন্দর্য, যেটাকে বলা হয় ইংলিশের অলংকারগুলো তৈরি করা। অন ভেরি, আপনি ভেরি বসাও করতে পারেন, অন ভেরি বসাও করতে পারেন, খুবই সীমিত। অ্যান্ড লিমিটেড একটু বসাও করতে পারেন। আর স্কেল, এইটা আসলে সৌন্দর্য, বোঝা গেছে? এগুলো আপনাকে লিখে লিখে আনতে হবে। আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন আপনার নতুন নতুন আইডিয়া হবে, ক্রিয়েট হবে। অ্যান্ড এই আইডিয়াগুলো যখন আপনার আমাদের সাথে শেয়ার করবেন তখন দেখবেন যে আপনার প্রতিদিন কিছু না কিছু আপনারা শিখছেন। আমরা যতই শেখাই না কেন, যদি আপনি নিজে নিজে আবার একটু করেন, বসে বসে বিভিন্ন জায়গা থেকে অনুবাদ করেন, দেখবেন যে আপনি নিজে নিজে প্রতিদিন কিছু না কিছু শিখছেন। সো আমিও যখন এটা আপনাদেরকে পড়াচ্ছি, এই জিনিসটা কিন্তু আমি দিতাম না যদি আপনি আমাকে বলতেন এই জিনিসটা, আমি এটা দিতাম অন ভেরি লিমিটেড, এটা দিতাম। বাট স্কেল এই জিনিসটা কিন্তু আমরা দিব না, এগুলো আমাদের দক্ষতা কম থাকার কারণে এগুলো দেই না। কিন্তু যখন আপনি লিখবেন তখন এই দক্ষতাগুলো আসবে। তো একটু ভালো করে খেয়াল করেন, যেটা যেখানে আছে সেটা সেখানে রেখে এটার অনুবাদ করেছি আমি। এখন আপনি বলতে পারেন আমি একটু অন্যভাবে অনুবাদ করতে পারি। হ্যাঁ, আপনি কাজ করেন, আমি আপনাকে একটা অন্যভাবে অনুবাদ করি। এইটা না সামনে নিয়ে চলে যান, এইটা সামনে নিয়ে চলে দেন, আর এইটা পিছনে নিয়ে চলে যান। দেখেন, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এইটাকে বলা হয়, এটাকে হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর এইটাকে বলা হয় এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ, দুইটাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করছে। আপনি যদি অন আ ভেরি লিমিটেড স্কেল এখানে দিয়ে কমা দিয়ে তারপরে লিখেন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর অপারেটেড অ্যাট দ্যাট টাইম, কোনো সমস্যা নাই। এখন এটাই কিন্তু লেখা ছিল, এটা আগে ছিল, এইটা পরে ছিল। আমি কি করেছি, আরে এইটা তো এইখানে সোজাসুজি বসবে, আর এটা তো শিল্প খাত, এই যে সাবজেক্ট বসলো, সাবজেক্টের পরে তো ভার বসাইতে হবে, তাই এই যে ভার বসাইলাম। তারপরে কি করেছি, তারপরে বাকিটা নিয়ে যা বসাইছি, যে এই যে খুবই সীমিত পর্যায়ে
এইটার ইংলিশটা আমি নিয়ে এইখানে লিখেছি। ও আচ্ছা, এখানে পর্যায়ে ছিল, তো পর্যায়ের কারণে স্কেল, তবে এখানে পর্যায়টা না দিলেও চলবে, ঠিক আছে, সীমিত পর্যায়ে, এটার ইংলিশ করতে হয় না। ওরা এই পর্যায়ের ইংলিশটাকে ওইখানে স্কেল, স্কেল এটার আসলে পর্যায়ে একদম অ্যাকুরেট অর্থ আসবে না। তো যাই হোক, এইটা সামনে ওরা বসায় রাখছে, খালি ওদের কাজটা কি ছিল যে সাবজেক্টের পর ভার্বটা যাতে থাকে, এইটাই জাস্ট হচ্ছে ওরা বলছে, আর কিচ্ছু না। তো আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং করবেন এই জিনিসটা মাথায় রাখবেন, সাবজেক্টের পর ভার্ব বসবে, আর ভার্বটাই বসানো শিখেন, বাকিগুলো অলংকার আপনার লিখতে 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 আসবে। হ্যাঁ, বাকিগুলো অলংকার আপনার লিখতে লিখতে আসবে। আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, অবভিয়াসলি। ভাই আমি জানতে চাচ্ছি যে বাংলা সেন্টেন্স যেরকম থাকবে হ্যাঁ, সেরকম ভাবে কি ইংরেজিতে বাক্য প্রণয়ন করতে হবে? মানে আমি চাইলে কি সেটাকে সিম্পল কিংবা একটু কমপ্লেক্স করতে চাইলে পারি? যেমন এখানে দেওয়া ছিল যে হুম। at the time the industrial sector এরপর হচ্ছে operated, হুম হুম আমি কি এখানে এটা বলতে পারি যে the industrial sector which operated? হ্যাঁ, আপনি একটা অ্যাপোজিটিভ ফ্রেজ যুক্ত করে দিতে পারেন, অথবা আপনি এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে পারেন। মানে ওইটা তো আমাদের বিষয়, আমরা যখন লেখার দক্ষতা বেড়ে যাবে তখন আমরা তো ওটা অটোমেটিকলি করব। মানে এমন না, মানে এইটা অনুবাদ করার সময়, মানে অনুবাদটা যেটা আমি বলছি, এটা যখন অনুবাদ করতে যাব তখন যারা কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে পারি তারা কমপ্লেক্স সেন্টেন্সেই লিখে দিই। আপনারা যারা বিসিএস দিয়েছেন বা বিসিএস দিচ্ছেন, ম্যাক্সিমাম কিন্তু দেখবেন যে লিখতে লিখতে চেষ্টা করেন যে কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করে দিয়ে লিখে দেওয়া আসা। কেন? কারণ কমপ্লেক্স সেন্টেন্সগুলো লিখলে আমাদের লেখাটা কম হয়। আর আপনি যদি যেইভাবে আসে সেইভাবে অনুবাদ করতে যান তাহলে লেখাটা অনেক বেশি হয়ে যায়, পেজটা অনেক ভরে যায় এবং সময়টা অনেক খেয়ে ফেলে। তো আমরা ওই চালাকিগুলো করি যে কখন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে একটা সেন্টেন্সের মধ্যে অনেকগুলো তথ্য প্রবেশ করে দেওয়া যায়। যেমন আপনারা এখানে দেখেন, তবে সরকার ধারাবাহিক উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে অর্থনীতির কাঠামোকে শক্তিশালী করছে। আপনি এই পুরো সেন্টেন্সটাকে যদি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করে ফেলতে পারেন, কারণ এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স হবে, তাই না? তো পুরো সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করে ফেলবো, সেন্টেন্সটা কিন্তু ছোট হয়ে আসবে। এটা হচ্ছে টেকনিক, আমরা দেখাবো, এটাই দেখাবো যেটা আপনি বলছেন। মাঝে হ্যাঁ মনে হয় যেন সেন্টেন্সটা তো একটা সাধারণ বাক্যে আছে, তো হ্যাঁ আমি যদি এটাকে কমপ্লেক্স করি তাহলে এটার প্রাসঙ্গিকতাকে আসবে কিনা, বা স্যার আমাকে মানে একটু ভালো দেখবে কিনা, হ্যাঁ বা এটা যায় কিনা এই ক্ষেত্রে, সেই এটা ক্ষেত্রে মাঝে মাঝে মনে হয় ভাইয়া। হ্যাঁ 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 এজন্য অনেক সময় ইচ্ছা করলেও করতে পারি না, অনেকে নিষেধও করে যে এটা করার দরকার নেই। হ্যাঁ, এটা করলে তো আপনার সময় বেশি চলে যায়। আবার হচ্ছে যদি আপনাকে বলে অনুবাদ করতে, তাহলে আমি বলবো না, আপনি এটা কইরেন না। যদি বলে অনুবাদ করতে তাহলে আপনি এটা না করাটাই বেটার হবে, কারণ অনেক টিচার্স আছে যে ওনারা কমপ্লেক্সে, আমি ছোট করে বলছি না, কিন্তু অনেক টিচার্স আছে আক্ষরিকভাবেই ধরে রাখে। তাদের কাছে যদি খাতা দেখে, সাপোজ আমি যখন 45 বিসিএসের প্রথম শিখছিলাম বা যখন প্রথম রিটেন দিচ্ছিলাম, তখন কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হইতো, এই কি লেখা, এখানে লেখা আছে এক আর ও লিখতেছে আর এক। সো এরকমও কিন্তু কিছু টিচার্স আছে, এবং যেখানে পড়তাম সেখানেও কিন্তু এরকম কিছু টিচার্স দেখতো খাতা, তারপর দেখে বলতো যে হ্যাঁ এটা এইভাবে কেন লিখছো, এটা এইভাবে সহজ ভাষায় তো লেখা যায়, এরকম টিচার্স আছে। তো অনুবাদ করতে দিলে অবভিয়াসলি এটা কাজটা না করাটাই বেটার হবে, কারণ সব টিচার এক মাইন্ডের না। হ্যাঁ, যারা অনেক বেশি পরিমাণে পত্রিকা পড়ে তাদের সাথে মাইন্ডেড একটু আলাদা করতে হবে, কারণ তারা হচ্ছে এই বিষয়গুলো বুঝতে পারে যে আমি আসলে আমার স্টুডেন্ট কোন জায়গায় কি চেঞ্জ করেছে। আমি নিজেও এই কাজটা করি, কিন্তু সব জায়গায় করি না, লেখার ক্ষেত্রে অনুবাদের ক্ষেত্রে করি না। এখন আপনার অনুবাদের ক্ষেত্রে আমরা এই দক্ষতাটা এনে দিচ্ছি, ইনশাল্লাহ ওইটা চলে আসবে। হ্যাঁ, ওইটা চলে আসবে, ওইটা আপনি ইচ্ছা মতন লিখবেন, ওইটা লিখলে আরও সুন্দর হবে সেন্টেন্স দেখতে। হ্যাঁ, রাইটিংয়ের ক্ষেত্রে ওইটা ব্যবহার করবেন, এবং ওটার ভিতরে যে আপনি হুইজ দিয়ে ব্যবহার করছেন না, আমরা অ্যাজ দিয়ে অ্যাপোজিটিভ ইউজ করতে পারবো। প্রত্যেকটা সেন্টেন্স আমরা একটা অ্যাপোজিটিভ ইউজ করতে পারবো। যেমন এইখানে দেখেন দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। আচ্ছা, এই জায়গায় আমরা একটা এরকম করে একটা ধরেন এরকম কমা দিয়ে দিলাম, এই যে এরকম করে একটা কমা দিয়ে দিলাম, এই পাশে একটা অ্যান্ড এই পাশে একটা, অ্যান্ড এই কমার ভিতরে আপনি দ্য ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হুইচ ইজ ভেরি, ধরেন আমরা বলছি যে লাক্সারিস, দ্য লাক্সারিস, আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর খুব একটা লাক্সারিস না। হ্যাঁ, তো হুইচ ইজ লাক্সারিস আমাদের দেশে না, অন্য দেশগুলোতে। তো আপনি এই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেটা বাংলাদেশে অনেক লাক্সারি, এটার একটা তথ্য দিতে পারেন, এটা দিলে আরও সুন্দর লাগবে, এইটা দিলে আরও সুন্দর লাগে। তো এই সুন্দরগুলো আপনাকে করতে হবে, নিউজ পেপার পড়ে পড়ে হইলেও এই সুন্দরগুলো আপনাকে তৈরি করতে হবে। সো ওইটা বলতেছি। তবে ভাইয়া আমার হ্যাঁ অনুবাদের ক্ষেত্রে এটা কি
কি অ্যাভয়েড করা যেতে পারে, আর ফ্রি হ্যান্ড রিটেনের ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারি? হ্যাঁ, অনুবাদের ক্ষেত্রে অ্যাভয়েড করব, আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে এটা ইউজ করব, এতটুকুই। আচ্ছা, এইখানে তবের ক্ষেত্রে আমি হাউ এভার দিয়েছি, এবং ম্যাক্সিমাম বইগুলো মোর এভার অথবা ফার্দার মোর ইউজ করতেছে। হ্যাঁ, আপনাকে আমি একটা কথা বলি, তবে কিন্তু এগুলার ক্ষেত্রে তবে এবং কিন্তু, আরেকটা কি জানি ছিল, যাই হোক, তবে এবং কিন্তু এই দুইটার ক্ষেত্রে কখনোই হাউ এভার বাদে অন্য কোনো কিছু ইউজ করবেন না, মোর এভার, ফার্দার মোর এগুলো ইউজ করবেন না। হ্যাঁ, আমি যখন দেখলাম যে এইটা আসলে অনেক জায়গায় ফার্দার মোর দেওয়া আছে, মোর এভার দেওয়া আছে, আবার আমাদের ন্যারেশনগুলোতে পড়া হয় প্রথমে হাউ এভার দিবা, তারপরে মোর এভার দিবা, তারপরে ফার্দার মোর দিবা, পুরোই ভুল তথ্য ভাই, এগুলো না। মনে রাখবেন যে তবে কিন্তু এগুলোর ক্ষেত্রে আমি সবসময় হাউ এভার ইউজ করব, তাছাড়া এছাড়া এগুলোর ক্ষেত্রে আমি ফার্দার মোরও ইউজ করতে পারি, মোর এভারও ইউজ করতে পারি, আরও এই ক্ষেত্রে আমরা ফার্দার মোর অথবা মোর এভার ইউজ করতে পারি। আর হাউ এভার ইউজ করব তবে কিন্তু, কারণ হাউ এভারের কাজটা কি জানেন, আমরা যারা ছোটোবেলায় না, মানে আমরা যারা স্কুলে পড়েছি তখন কানেক্টরস পড়েছিলাম, কানেক্টরস, সেখানে বাটের বদলে হাউ এভার বসানো শেখানো হয়, বাট এর বদলে হাউ এভার বসানো শেখানো হয়। এই বাটটাই হচ্ছে সেই কিন্তু, তবে, এটা হচ্ছে বাটের বদলে। তো যাই হোক, আপনি মোর এভার বসালেও যে ভুল হবে এমনটা না, মোর এভার বসালেও ঠিক হবে, বাট আমি বলছি অ্যাকুরেট ইংলিশটা। যাই হোক, এখন আসেন, দেখেন এটা আমি আমার মতন করে বসাইছি, কারণ হচ্ছে আমার মতন করে বসাতে পারলে আপনার ইংলিশটা ন্যাচারালি সুন্দরই হবে, কিন্তু আরেকটু গুছাই টুছাই এদিক ওদিক করতে পারলে ভালো হবে। দেখেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন পরিকল্পনা, আচ্ছা সরকার এখানে সরকার এখানে সাবজেক্ট হচ্ছে এইটা। আর দেখেন, ধারাবাহিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং সেই পরিকল্পনা, এই যে এবংগুলো আছে এগুলোর দিকে একটু লক্ষ্য করবেন, এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে অর্থনীতির কাঠামোকে শক্তিশালী করেছে। তো যখন আমি এখানে একটা সাবজেক্ট বসাবো, আর এখানে যখন দেখেন গ্রহণ করেছে এরকম ছে লেখা থাকলে হ্যাভ বসাতে হয় অথবা হ্যাজ বসাতে হয়। তো যাই হোক, দেখেন দ্য গভর্নমেন্ট মানে সরকার, আচ্ছা গ্রহণ করেছে ইংলিশ কি, হ্যাজ, কারণ কেন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো এই জন্য হ্যাজ বসেছে। আচ্ছা, আর গ্রহণ করেছে ইয়া কি, আন্ডারটেক এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, আর আন্ডারটেকেন হচ্ছে ভার্বের 3 নাম্বার ফর্ম, ঠিক আছে। আর আন্ডারটুক যেটা সেটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম, আর আন্ডারটেকেনটা কি, ভার্বের 3 নাম্বার ফর্ম। তো হ্যাজের পরে ভার্বের 3 নাম্বার ফর্মটা বসেছে কেন, এই যে এখানে করেছে, ঠিক আছে, করেছে। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, গ্রহণ করেছে। আচ্ছা, এরপরে দেখেন এইটা কি ছিল, ধারাবাহিক উন্নয়ন, ধারাবাহিক ইংলিশ কি, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট, বাট আমরা এখানে কি করছি, কনসিস্টেন্ট ডেভেলপমেন্ট। কেন আমি কনসিস্টেন্ট বসাইলাম, কারণ এগুলো আপনাদের এক্সামে আসে, আর আপনারা কন্টিনিউ ডেভেলপমেন্ট পড়ে যান, এই জন্য একটু সমস্যা তৈরি হয়, ঠিক আছে, কনসিস্টেন্ট ডেভেলপমেন্ট। সো এখন কথা হচ্ছে যে দেখেন, দ্য গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন কনসিস্টেন্ট ডেভেলপমেন্ট, দেখেন এরপরে এই ধারাবাহিক উন্নয়ন ডেভেলপমেন্ট, বুঝে গেছে। আচ্ছা, এরপরে দেখেন প্ল্যান, আচ্ছা পরিকল্পনা, এই যে পরিকল্পনা হয়ে গেছে কাজ, যেটা যেখানে আছে সেটা সেখানে রেখেই আমরা পরিকল্পনা গ্রহণ করে ফেলেছি। এখন কথা হচ্ছে এখানে একটা অ্যান্ড বসেছে কেন, কারণ এই যে এখানে একটা এবং আছে তাই, এবং সেই পরিকল্পনা বাস্তবায়নে, বাট আমরা যখন এখানে লিখব দেয়ার ইমপ্লিমেন্টেশন বা দেয়ার অপারেশন, যদি ইমপ্লিমেন্টেশনটা মনে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, অপারেশনটা লিখি, মানে এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে পরিকল্পনাটা যদি না মনে রাখি তাহলে আমরা অপারেশনটা মনে রাখবো। আচ্ছা, পরিকল্পনার আরেকটা ইংলিশ হচ্ছে প্ল্যানিং, দেয়ার প্ল্যানিং, বাট আমরা কিন্তু ওই এত নর্মাল ইংলিশটা ইউজ করব না, লেখার ক্ষেত্রে এই নর্মাল ইংলিশগুলো খুবই মানে বিশ্রী লাগে দেখতে, তাই মনে রাখবেন ইমপ্লিমেন্টেশনটা যদি ইউজ করতে পারেন পুরো পত্রিকার মতন করে হবে, কারণ আপনারা যারা পত্রিকা পড়েন তারা দেখবেন ইমপ্লিমেন্টেশন কতবার এসেছে, আমাদের ইউটিউব চ্যানেলেও দেখবেন যে আমি কতবার বলেছি ইমপ্লিমেন্টেশন। তো যাই হোক, অ্যান্ড দেয়ার ইমপ্লিমেন্টেশন কেন বসলো, আমি তো এরকম বলতে পারতাম সেই পরিকল্পনা, অ্যান্ড দ্যাট ইমপ্লিমেন্টেশন বলতে পারতাম না, অ্যান্ড দ্যাট ইমপ্লিমেন্টেশন, সমস্যা কোথায়, দেয়ার না বসে আমি দ্যাট বসাইলাম, সমস্যা তো নাই,
এখন এগুলো দেখে ভয় পাওয়ারও কোনো কারণ নাই, ঠিক আছে। দ্যাট ইমপ্লিমেন্টেশন বা দিস ইমপ্লিমেন্টেশন যেটাই বসান সেটাই রাইট হবে, অথবা আপনার দ্যাট দিস কোনো কিছু বসাতে হবে না। দেখেন এটা সাবজেক্ট কোনটা, সরকার না, তাহলে যদি আপনি কমপ্লেক্স সেন্টেন্স লিখেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যখন সাবজেক্ট একটা হবে তখন তার পাশে আরেকটা সাবজেক্ট লেখা যাবে না, না লিখলেও চলবে। এখানে সাবজেক্ট না, দেয়ার তো অবশ্যই সাবজেক্ট না, হ্যাঁ। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর কি। তো আমার কথা হচ্ছে আমি এটা না লিখলেও চলবে, পরিকল্পনা এইটা লিখেন, দ্য ইমপ্লিমেশন, এখানে দ্যাট আছে তো, দ্যাট ইমপ্লিমেশন বা অপারেশন। এরপরে দেখেন বাস্তবায়ন, বাস্তবায়ন ইংলিশ কি, বাস্তবায়ন, আচ্ছা বাস্তবায়নে হবে, পরিকল্পনার বাস্তবায়ন, আচ্ছা পরিকল্পনার বাস্তবায়ন। এই যে পরিকল্পনা হ্যাজ স্ট্যান্ডেন, এই যে হ্যাজ বসেছে স্ট্যান্ডেন, এখন এইখানে আসলে আছে, এখানে হচ্ছে আচ্ছা পরিকল্পনার বাস্তবায়ন হ্যাজ স্ট্যান্ডেন, ও আচ্ছা আচ্ছা শক্তিশালী করেছে, ভার্ব বসাতে হবে, এটা হচ্ছে ভার্ব, শক্তিশালী করেছে, এই যে এটা হচ্ছে ভার্ব। আমরা তো সাবজেক্ট বসালাম, সাবজেক্ট বসানোর পরে মানে এন্ডের পরে যেটা বসবে ইমপ্লিমেন্টেশন বা অপারেশন, এটা তো সাবজেক্ট, এরপরে আমাদেরকে ভার্ব বসাতে হবে। তাহলে ভার্ব কোনটা, শক্তিশালী করেছে, এটা হচ্ছে ভার্ব। এরপরে দেখেন কাকে শক্তিশালী করেছে, অর্থনীতির কাঠামোকে। তো যেটার সাথে র আছে সেটা পরে বসবে, আর যেটার সাথে র নাই সেটা আগে বসবে। এখন দেখেন এই দেখেন অর্থনীতির কাঠামোকে, এখানে দেখেন দ্য ইকোনমিক ফার্মওয়ার্ক, দ্য ইকোনমিক ফার্মওয়ার্ক, আগেই অর্থনীতি বসিয়ে দিয়েছে, তারপরে যে ফার্মওয়ার্ক বসিয়ে দিয়েছে। তো আপনি একটা কাজ করবেন, আমি আপনাদেরকে একটা জিনিস শিখাইছি, ইকোনমিক লেখা থাকলে সেটার নাম হয় অর্থনৈতিক, অর্থনৈতিক, এই যে সি আছে এখানেও সি আছে, বাংলাতেও সি থাকবে, অর্থনৈতিক কাঠামো। তো অর্থনীতির কাঠামোকে আর অর্থনৈতিক কাঠামোকে দুইটা একই জিনিস। এখন এরা ওইটাকে ফলো করছে, আমরা একটা কাজ করব কি, কাঠামোটা আগে লিখব, দ্য ফার্মওয়ার্ক অফ ইকোনমি, দ্য ফার্মওয়ার্ক, সরি দ্য ফার্মওয়ার্ক অফ ইকোনমি, তখন ইকোনমি হবে, হ্যাঁ এটা মনে রাখবেন, অর্থনীতি, কারণ হচ্ছে এটা মানে হচ্ছে অর্থনীতি আর এর মানে হচ্ছে অর্থনীতির কাঠামো। অথবা আপনার বলতে পারেন ইন দ্য ফন্ট অফ, ইন দ্য ফন্ট অফ, ইন দ্য ফন্ট অফ ইকোনমি, এটা কিন্তু আরও সুন্দর, এটা কিন্তু পত্রিকাগুলোতে আছে। আমার একটা পত্রিকার ক্লাসে দেখবেন যে কাঠামো ইংলিশটাকে যদি আমরা মানে হচ্ছে ইন দ্য ফন্ট অফ দিয়ে লিখি, ইন দ্য ফন্ট, আচ্ছা ইন ফন্ট, ইন ফন্ট সরি ইন দ্য ফন্ট না, ইন ফন্ট, ইন ফন্ট অফ, ইন ফন্ট অফ, ইন দি হবে না, হ্যাঁ ইন ফন্ট অফ, এইটা কিন্তু আরও বেশি সুন্দর হবে, হ্যাঁ এইটাকে কাঠামো বলা হয়, এটাকে কাঠামো বলা হয়। সো আপনি যদি এই ফার্মওয়ার্কটা না লিখে ইন ফন্ট অফটা লিখেন, এটা দেখতে আরও সুন্দর হবে, ইন ফন্ট অফ ইকোনমি, বুঝে গেছে? তখন আবার ইকোনমিক লিখবেন না। সো ইকোনমিক শব্দের অর্থ হচ্ছে অর্থনৈতিক, এইটা ভালো করে জেনে রাখবেন। ইকোনমি শব্দের অর্থ হচ্ছে অর্থনীতি, দুইটা আলাদা আলাদা। তো যাই হোক, এই যে আমরা এটা দেখলাম, এখানে কারো কোনো কোশ্চিন আছে? আমি জানি সময় অনেক বেশি লাগছে না, কিন্তু এটা আসলে আপনি যখন করতে যাবেন তখন ইজি হবে। হ্যাঁ এটা কি বলা যাবে যে however হ্যাঁ however has undertaken consistent development plans and হ্যাঁ that implementation of agreements has strengths, আমি চাচ্ছি এখানে that implementation of agreements or plans রাখতে, এটা কি রাখা যাবে? হ্যাঁ 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 এটা আপনি দ্যাট ইমপ্লিমেন্টস এটাও রাখা যাবে। তো আপনি দেখেন আমার কথা হচ্ছে আমি সাবজেক্ট এবং ভার্বকে এই দেখেন আগে একটু বোঝার চেষ্টা করেন। আমি এইটা কি সেন্টেন্স, এইটা হচ্ছে আপনার কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড দিয়েছেন, হ্যাঁ আপনি অ্যান্ডটা তুলে দেন, আপনাকে যে অ্যান্ড লিখতেই হবে এমনটা বলেনি, কিন্তু আপনি এখানে টু দেয়ার ইমপ্লিমেন্ট লেখেন, টু, এই যে টু লিখেন, অ্যান্ডের বদলে কি লিখবেন, টু লিখবেন, দেখেন সেন্টেন্স আরও সুন্দর হচ্ছে। হাউএভার দ্য গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন কনসিস্টেন্ট ডেভেলপমেন্ট প্ল্যানস, এখানে কমা দেওয়া যাবে না, টু কিন্তু এখানে দিলে কমা দেওয়া যাবে না, এটা মনে রাখেন, এইখানে কমা দেওয়া যাবে না, কারণ এটা আর কম্পাউন্ড সেন্টেন্স না, এটা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গেছে।
হ্যাঁ, টু দেয়ার ইমপ্লিমেন্টেশন অথবা অপারেশন হ্যাজ স্ট্রেনথেন দ্য ইকোনমিক ফার্মওয়ার্ক। এখন কথা হচ্ছে আপনার উপরের সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে, নিচের সেন্টেন্সে আরেকটা সাবজেক্ট আছে, সাবজেক্টের পর ভার্ব ঠিক রেখে যেটা যেখানে ইচ্ছা সেটা সেখানে বসান। ধরেন আমি চিন্তা করছি দ্য গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন, এইটা আমি সেন্টেন্সের ঠিক এই অংশতে বসাবো। তো দেখেন হাউএভার, আচ্ছা তখন কনসিস্টেন্ট এটা লিখতে গেলে তখন দি আর্টিকেল ইউজ করবেন। হ্যাঁ, এটা যদি আপনি সেন্টেন্সের শুরুতে দিতে যান তাহলে দি একটা আর্টিকেল ইউজ করে দিবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন দ্য কনসিস্টেন্ট ডেভেলপমেন্ট প্ল্যানস বা হ্যাঁ দ্য কনসিস্টেন্ট ডেভেলপমেন্ট প্ল্যান, এইটা আপনি সামনে বসান, তারপরে লিখেন দ্য গভর্নমেন্ট হ্যাজ আন্ডারটেকেন টু দেয়ার ইমপ্লিমেন্টেশন বা অপারেশন, যেটাই বসান সেটাই হবে হ্যাজ স্ট্রেনথেন দ্য ইকোনমিক ফার্মওয়ার্ক। এবার বুঝেছেন কি? মানে এবার কি কোনো কোশ্চেন আছে নাকি বলেন এবার। ভাইয়া আপনি তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিকশন ইউজ করেছেন, কিন্তু আমরা যখন অনুবাদ করতে যাই বা হ্যাঁ। করি তখন আমাদের মাথায় ডিকশন গুলো আসে না, তো পরিপূর্ণ ওয়ার্ডও আমরা ফাইন্ড আউট করতে পারি না। এই ক্ষেত্রে আমাদের একটু করণীয় কি? আচ্ছা আমরা যখন দেখাচ্ছি দেখেন এইখানে কিন্তু ইমপ্লিমেন্টেশনটা আমি নিয়ে এসে দিয়েছি। হ্যাঁ, এমনটা না, হ্যাঁ এই যে ইমপ্লিমেন্টেশন বা এদের যে পরিকল্পনা, আচ্ছা আমি অপারেশনটাও নিয়ে এসে দিয়েছি। তবে আপনার যদি এগুলো মনে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে প্ল্যানিংটা ইউজ করেন না, সমস্যা কোথায়? আপনার যদি সহজ ইংলিশগুলোও মনে থাকে প্ল্যানিং ইউজ করেন। এখন আপনি বলতে চাচ্ছেন আসলে লেখার সময় আমরা এই শব্দগুলোর অর্থ পাই না। এটার কারণটা কি? আপনারা যখন অনুবাদ করেন তখন একটা শব্দের জন্য একটা ওয়ার্ডই শিখেন। হ্যাঁ, যখন একটা শব্দের জন্য আপনার একটা ওয়ার্ড শেখা হয় তখন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে যে আপনার ওয়ার্ডই থাকে না মনে। যেমন আমি এখানে ইমপ্লিমেন্টেশন অপারেশন দিয়েছি এবং বলে দিয়েছি আপনি এখানে প্ল্যানিং লিখেন না, সমস্যা কোথায়? সমস্যা নাই, এখানে তো প্ল্যানিং ছিল, আমি এটা উঠে দিয়ে এটা অপারেশন দিয়েছি, এটা ইমপ্লিমেন্টেশন দিয়েছি। কেন দিচ্ছি? কারণ আপনাকে দুইটা তিনটা ওয়ার্ড যখন একসাথে ছুড়ে দিব আপনার একটা না একটা ওয়ার্ড মনে থাকবে। আর আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে কিন্তু এগুলো আসে। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে আপনার সহজ ওয়ার্ড মানে ওয়ার্ড মানে যেগুলো হচ্ছে অ্যাডভান্স ওয়ার্ড এগুলোও কিন্তু আসতে থাকবে। যদি আপনি প্র্যাকটিস না করেন আপনার আসবে না কখনো। আর একটা শব্দের জন্য কয়েকটা শব্দ চুজ করেন, একটা শব্দ চুজ করলে এটা মনে থাকে না, এটা আমারও সমস্যা। হ্যাঁ, আর আমাদের তো আপনারা দেখতেছেন যে নিউ আর্টস টাইমের যে কোর্সগুলো আছে, এই যে ইমপ্লিমেন্টেশন এটা কিন্তু দেখেন আপনি এই কোর্সগুলোতেই আছে, এই যে অপারেশন এগুলাই আছে। আমি বলছি কিন্তু কোনটা কোনটা নিউজ পেপার থেকে নিয়ে আসা হচ্ছে। তো আপনি যদি ধারাবাহিক নিউজ পেপারের কোর্সগুলো করেন তো তখন দেখবেন যে হচ্ছে এই জিনিসগুলো আপনার কাছে খুবই ইজি হয়ে গেছে। মানে আপনার কাছে কোনো ব্যাপারই না, মানে আপনার শব্দ চয়ন বা শব্দ নিয়ে আসা কোনো ব্যাপার না। সো এইটা নিয়ে আসলে ঝামেলার দরকার নাই। এইটা আপনি নিউজ পেপার কোর্স করেন অথবা হচ্ছে আপনি এই যে এখান থেকে প্র্যাকটিস করেন বা আপনি নিজে নিজে বাসায় বসে বসে প্র্যাকটিস করেন, এইটা করলে আপনার ইনশাল্লাহ হয়ে যাবে। যাই হোক, এই সেন্টেন্সে আমরা 3টা সেন্টেন্স দেখেছিলাম, উপরে 2টা সেন্টেন্স এবং নিচে আরও একটা সেন্টেন্স। এইখানে আমরা ফিউচার টেন্সগুলো দেখেছিলাম। ফিউচার টেন্স চেনার উপায়টা কি? খুবই ইজি, এগুলাতে ব থাকবে লাস্টে এবং পরের সেন্টেন্সটাতেও ব আছে, এগুলো ফিউচার টেন্স। এখন আমরা যদি ফিউচার টেন্সটা একটু দেখি, আমি একটু আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি, কষ্ট দেওয়ার মাধ্যমে আপনাদেরকে কিছু জিনিস একদম আয়ত্ত করিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন, আমারও এই সমস্যা ছিল, ওই যে আপনি যেটা বলছেন না ওইটা আমার সমস্যা ছিল। 10টা এক্সাম দিয়েছিলাম, মানে ফ্রি হ্যান্ড রাইটিং বলছি, বিভিন্ন ফোকাস রাইটিংয়ের উপরে, আর্গুমেন্ট রাইটিংয়ের উপরে 10টা এক্সাম হয়েছিল। 10টা এক্সাম দেওয়ার পরে শব্দ চয়ন চলে এসেছে, অটোমেটিকলি আসেগুলো। আর বিভিন্ন শব্দ ইউজ করা শিখতাম, পাশে যে লিখছে তার থেকে বেশি বেশি শব্দ চয়েস করতাম, যে ও লিখছে আমি একটা ওয়ার্ড লিখছি, ও আর একটা ওয়ার্ড লিখছে, তাহলে হচ্ছে ও কোনটা ওয়ার্ড লিখছে। আমার সাথে একজন পড়তো, ও বাংলাদেশ ব্যাংকের এখন বর্তমান এডি। আপনাদের কেউ কি 46 বিশেষ লিখছেন মানে নতুন ইয়াতে? আচ্ছা মনে হয়, জানি না। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের এডি, মানে উনি আমার অনেক সিনিয়র, তবে আগে হচ্ছে উনি বিসিএসের প্রস্তুতি নিচ্ছিল আমার সাথে, শুধু এক্সাম ব্যাচে ছিলেন। তো ওনার রিটেন ছিল 44 বিসিএসের রিটেন ছিল, উনি 44 বিসিএস দিয়ে আসছিল, 43 44 দুইটাই দিয়েছে। তো 45-এ এসে আমার সাথে রিটেন প্রস্তুতি নিচ্ছিল। তো ও পরীক্ষা ব্যাচে আর কি। তো পরীক্ষা ব্যাচে ওনার খাতা দেখতে উনি আমার পাশেই বসতো সবসময়। আমরা বড় ভাই হইলেও, মানে আমার থেকে বড় হইলেও ফ্রেন্ডশিপের মতন ছিল। তো আমি ওর শব্দ চয়নগুলো দেখতাম, যে ওনার শব্দ চয়নগুলো কেমন, তো শব্দগুলো নিয়ে নিয়ে আমিও বসানোর চেষ্টা করতাম। তো আপনাদের যেটা বিষয়
সেটা হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিস দিলে আপনারা প্র্যাকটিসটা দিবেন না বা দিতে একটু চেষ্টা করবেন দেওয়ার। এটা সবাই সবার শব্দগুলো দেখতে পারবে, কে কোন শব্দ ইউজ করছে, সবার দক্ষতা বাড়বে। যাই হোক, আসেন। এখন এইখানে লক্ষ্য করেন, এই যে দেখেন ভবিষ্যতে, হ্যাঁ আমি একদম সহজে বলে দিয়েছি ভাই, ইন দ্য ফিউচার। আপনার যদি মনে হয় যে আমি এটা এখানে লিখবো না, সেন্টেন্সের শেষে দিব, দেন এটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব। তো আপনি এই অ্যাডভার্বকে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ আর কি, এই অ্যাডভার্বকে যেখানে ইচ্ছা সেখানে বসাবেন। আপনার যদি মনে হয় না আমি এই অ্যাডভার্বকে এইটার মিডিলে বসাবো, এই যে এখানে উইল আছে আর এখানে ইমার্জ আছে, এই দুইটার মিডিলে বসাবো, তাও আপনি বসাতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝে গেছে কি? অথবা আপনার মনে হয় যে ইমার্জেন্স পরে বসাবো অ্যাডভার্ব, বসান না, সমস্যা কোথায়, বসালে সমস্যা নাই। আচ্ছা আসেন, মানে আমি বলছি যখন আপনি দেখেন এইখানে আমরা কি লিখেছি, এখানে লিখেছি বাংলাদেশ, তো ইন দ্য ফিউচার যেটা যেখানে আছে সেটা সেখানে বসাইলাম বাংলাদেশ, অ্যান্ড এই যে দেখেন বাংলাদেশ। তারপরে আমরা ভার্ব খুঁজে বের করব, আত্মপ্রকাশ করেছে। আপনারা যারা আমার গার্ডিয়ান নিউজ পেপারের একটা ক্লাস দেখেছিলেন, সেখানে আমি আপনাদেরকে জোরে জোরে চিৎকার দিয়ে বলছিলাম যে ইমার্জ মানে হচ্ছে প্রকাশ করা। ইমার্জ মানে কি? প্রকাশ করা, পাবলিশ। তো আসলে ইমার্জ শব্দের অর্থ হচ্ছে আত্মপ্রকাশ করা, শুধু প্রকাশ বলবো না, আত্মপ্রকাশের ক্ষেত্রে ইমার্জটা ইউজ করব। ঠিক আছে? এই যে দেখেন, এই যে আমরা এখানে যেহেতু ব আছে, এখানে যেহেতু ব আছে, তো সেই ক্ষেত্রে আমরা উইলটা ইউজ করবো। তো বাংলাদেশ উইল ইমার্জ, বোঝা গেছে? এবার যেটা যেখানে আছে সেটা সেখানে বসান। এখন দেখেন, এই যে দেখেন আরও শক্তিশালী, এরপরে কি? এরপরে এই দুইটা তো হয়ে গেছে আমাদের, ধরেন আত্মপ্রকাশ করবে আর হচ্ছে ইমার্জ, বাংলাদেশ আর ভবিষ্যৎ যেটা আছে সেটা তো হয়ে গেছে। যেটা যেটা বাকি আছে আরও শক্তিশালী, আরও শক্তিশালী। তো এইখানে আমরা বলতে পারি, আচ্ছা এখানে আমরা যেটা বলেছি অ্যাজ এ স্ট্রঙ্গার মানে হচ্ছে আরও শক্তিশালী, অর্থনীতির দেশ হিসাবে, অর্থনীতির দেশ হিসাবে। ঠিক আছে? আচ্ছা এইখানে অর্থনীতির দেশ হিসাবে যে এরকম না, যে ইকোনমি, অ্যাজ এ স্ট্রঙ্গার ইকোনমি মানে শক্তিশালী অর্থনীতি তৈরি করবে, আত্মপ্রকাশ, শক্তিশালী অর্থনীতির আত্মপ্রকাশ ঘটবে, এটা বোঝাচ্ছে। এখন এইটা যে একদম অ্যাকুরেট মিনিং করেছি এমন না, আপনি এখানে অ্যাকুরেট মিনিং করতে পারেন, যেমন অ্যাজ এ স্ট্রঙ্গার, আচ্ছা অর্থনীতির দেশ, তাহলে অর্থনীতি এটা পরে বসান অ্যান্ড দেশটা আগে বসান, দ্য কান্ট্রি অফ দ্য ইকোনমি, দ্য কান্ট্রি অফ দ্য ইকোনমি, দ্য কান্ট্রি অফ দি ইকোনমি। ওকে, ইকোনমি। আপনি যখন অফ লিখলেন, দি লিখলেন, তখন এটাকে নাউন বানাইতে হবে, এটা মনে রাখবেন। ইকোনমিক্স লিখে ফেলেন না আবার। তো আপনি এটা লিখতে পারেন, আপনি ইকোনমি না লিখে আপনি লিখতে পারেন দ্য কান্ট্রি অফ ইকোনমি অ্যাজ এ স্ট্রঙ্গার। আচ্ছা অ্যাজ এ স্ট্রঙ্গারের পরে দি বসে না, অ্যাজ এ স্ট্রঙ্গার কান্ট্রি অফ দ্য ইকোনমি এটাও লিখতে পারেন। অথবা আপনি যদি মনে করেন শুধু কান্ট্রি লিখবেন, লিখেন, সমস্যা নাই তো। এখন আপনি আমার মতন করে অনুবাদ করলেন, হ্যাঁ এটা পুরোটাই আমার মতন করে অনুবাদ করেছি। এখন ঘটনা হচ্ছে আপনি চিন্তা করতেছেন কাজ করি, ইন দ্য ফিউচারকে শেষে আনেন। আপনি এক কাজ করেন, সেন্টেন্সে এগুলাকে আরও সুন্দর করা যায় তো, অ্যাজ এ স্ট্রঙ্গার ইকোনমি লিখেন না, সামনে লিখেন বাংলাদেশ উইল ইমার্জ, মানে একটা শক্তিশালী অর্থনীতি হিসাবে বাংলাদেশ আত্মপ্রকাশ করবে, সমস্যা নাই তো। কিন্তু আপনার মনে রাখতে হবে সাবজেক্টের পর অবশ্যই ভার্ব থাকতে হবে, এইটা মনে রাখতে হবে। হ্যাঁ, সাবজেক্টের পর অবশ্যই ভার্ব থাকতে হবে, কঠিন বলে কোনো কিছু নাই। এখন আমি আপনাদেরকে পত্রিকার কয়েকটা জিনিস আমি আপনাদেরকে প্রকাশ করে দিচ্ছি। দেখেন, আপনি যদি দ্য গার্ডিয়ান পত্রিকা পড়তে যান, হ্যাঁ, যে বাংলাদেশ as a strong economy will emerge in the future। না, আপনার যদি সাবজেক্ট বসান তাহলে তারপরে একটা ভার্ব বসাতে হবে। আপনি কি বললেন? বাংলাদেশ, as a stronger economy will emerge in the future। আচ্ছা, যদি আমরা এটা বসাই তাহলে আমাদেরকে কি বসাতে হবে? দেখেন, আপনি যখন অ্যাজ বসাবেন তখন এই যে এই অ্যাসটাকে, এই যে আমি একটু দেখাই, এই যে অ্যাসটা, এই অ্যাসটাকে আমি তুলে নিয়ে এসে এই জায়গায় বসাতে চাচ্ছেন, তাই না? বাংলাদেশ, আমি একটু লিখে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশ অ্যাজ আ স্ট্রঙ্গার ইকোনমি। আপনি সুন্দর কোশ্চেন করতেছেন, ভালো লাগছে।
ইকোনমি, তখন আপনি এইখানে একটা কমা দিবেন এবং এইখানে একটা কমা দিবেন, বুঝতে পেরেছেন? অথবা আপনি ইনভার্টেড কমার আন্ডারে আন্ডারলাইন করেন, ইনভার্টেড কমা দেন একটা। আচ্ছা, এটাকে বলা হচ্ছে অ্যাপোজিটিভ ফ্রেজ। কি বলা হচ্ছে? অ্যাপোজিটিভ ফ্রেজ। দেখেন, বাংলাদেশ সম্পর্কে আপনি একটা এক্সট্রা তথ্য দিলেন, অ্যাজ এ স্ট্রঙ্গার ইকোনমি, তখন এটাকে আন্ডারলাইনে নিয়ে আসবেন। আপনি এটাকে সাবজেক্ট বানাবেন না, বুঝতে পেরেছেন? সাবজেক্ট বানানোর চেষ্টা করবেন, সাবজেক্ট বানাবেন না, সাবজেক্ট হলেও হবে। সাবজেক্ট বাংলাদেশ অ্যাজ এ স্ট্রঙ্গার ইকোনমি উইল ইমার্জ, এটাও বলতে পারেন, ইন দ্য ফিউচার, এটাও বলতে পারেন, বাট এটা দেখতে একটু অসুন্দর আপনার লাগতে মতো পারে। করেই আমি এখানে কমা ইউজ করতে চাচ্ছি, এরপর হচ্ছে উল্টা ব্যবহার করতে চাচ্ছি। কোথায় কমা? এখানে কমা ইউজ করে উইল, না এখানে? না না, আপনার এটা হ্যাঁ হ্যাঁ এখানে। না, আপনার তো সাবজেক্টের পরে, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে উইল বসানো যাবে না, সরি, বা ভাই, আমি কমা চাচ্ছি বসানো যে যাবে না। এখানে বাংলাদেশ কমা অ্যাজ এ স্ট্রঙ্গার ইকোনমি কমা কমা ইমার্জ। ইমার্জ, হ্যাঁ, উইল ইমার্জ এটা বসাবো, হ্যাঁ, উইল ইমার্জ ইন দ্য ফিউচার, এটা শেষে বসালেও হবে। তো সেন্টেন্স আপনি যেভাবেই করেন সেভাবে করবেন, বাট এই সাবজেক্ট যদি আপনি বসান তাহলে অবভিয়াসলি এরপরে ভার্ব বসাতে হবে, এতটুকু শিওরলি করে রাখবেন। আর যদি আপনি সাবজেক্টের পরে একটা অবজেক্ট নিয়ে আসে এখানে বসাতে চান, তাহলে ওইটাকে অ্যাপোজিটিভ ফ্রেজ বানিয়ে দেন, কমা 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 দিয়ে অ্যাপোজিটিভ ফ্রেজ বানিয়ে দেওয়া যায়। তো ওটাকে অ্যাপোজিটিভ ফ্রেজ বানায় তারপরে ভার্ব বসান, সেটাও হবে, সেটাও হবে। তো আপনি যেটা করবেন সেটাও হবে, এমন না যে হবে না। এই যে আপনি যেটা বলতেছেন যে আমি, মানে আপনারা আসলে, আমি কথাটা বুঝতে পেরেছি যে বাংলাদেশের পরপর এটাও লিখবেন, এটা লিখতে চাচ্ছেন যে আরও শক্তিশালী, এটা লিখতে চাচ্ছেন, লিখেন, কিন্তু এটাতে কমা বসান। কারণ ইংলিশে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি সাবজেক্টের পরে অবজেক্ট বসাতে পারবেন না। বাংলায় কি সাবজেক্টের পরপর অবজেক্ট থাকে, তারপরে এসে ভার্ব থাকে, আর ইংলিশটা কি সাবজেক্টের পর ভার্ব থাকে। এখন আপনি অবজেক্ট বসাতে গেলে সেটাকে অ্যাপোজিটিভ করে দিতে হবে। আর কোনো কোশ্চেন আছে কি? আপনার কোশ্চেন আমার কাছে ভালো লাগছে অনেক বেশি। না ভাইয়া, আমি খুব ভালো বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনার কোশ্চেনও আমার কাছে খুব ভালো লাগতেছে, ইভেন আমার মনে হয় নতুন নতুন আইডিয়াও ক্রিয়েট হচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার আসি, আর কারো কোনো কোশ্চেন আশাবাদী না, আমি শুধু আপনার কোশ্চেন নিয়েই চলে গেছি। আচ্ছা, এবার আসি, দেখেন ওইটা কোথায়, ওই আচ্ছা উপরে সেন্টেন্স চলে গেছে, আমি এটা পিডিএফ করার সময় এটা উপরে উঠে গেছে, হ্যাঁ। আচ্ছা, এটা আমি একটু ছোট করি তাহলে এটা দেখতে সুবিধা হবে। মানে আমি পিডিএফ করছি ঠিকভাবেই, বাট তারা উপরে উঠে গেলে একটু সমস্যা হয়, আপনাদেরকে দেখাতে বা বোঝাতে সমস্যা হয়। দেখেন, এখানে আগে সাবজেক্ট আর ভার্বটাকে আইডেন্টিফাই করে নেন যে নতুন শিল্পখাত ও প্রযুক্তি ব্যবহার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করছে। এই ত্বরান্বিত মানে বৃদ্ধি করা, আর কিছুই না। আচ্ছা, ব্যবহার, এই যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার সাবজেক্ট, আর এইটা হচ্ছে ভার্ব, আর ওটা ব আছে তাই উইল বসবে, সোজা কথা। আর আপনারা শ্যাল আর উইলের যে ব্যবহারটা, এটা আপনারা একটু মাথায় রাখবেন। আমরা যখন কোনো কিছু লিখব, কখনোই আমরা মানে সবসময় যে আমরা উইলি বসাতে থাকবো, উইলি বসাতে থাকবো, এটা শুধু স্পোকেনের ক্ষেত্রেই প্রযোজ্য। আই থাকলে অবভিয়াসলি শ্যালই বসাবেন। আমাদের একটা ধারণা আছে, খুবই ব্যাড ধারণা, খুবই ব্যাড ধারণা, স্পোকেন ইংলিশের সময় আমাদেরকে বলা হয় যে আয়ের পরে উইল বসানো যায়, আর আমরা বাঙালিরা কি করি, ওইটাকে আবার রাইটিং পার্টে নিয়ে আসি যে আই উইল গো টু দ্য স্কুল, হ্যাঁ, আই শ্যাল বলার মানে দরকার পড়ে না, এগুলো পুরো ভুল। আপনি মনে রাখবেন, আপনি যখন রাইটিং লিখবেন তখন অবভিয়াসলি আপনাকে ইউকে স্টাইলে লিখতে হবে, ইউএসএ স্টাইল লেখা যাবে না, ইউকে স্টাইলে লিখতে হবে। আপনি যখন কথা বলবেন তখন আপনি ইউকে বলবেন না ইউএসএ বলবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। বাট শ্যাল যে উইলি সবসময় লিখে যাবেন, এটা একটু একটু ভুল ধারণা। মানে গত একটা ক্লাসে আমার একজন এটা ধরছিল, তো আমি বললাম যে ভাই, মানে রাইটিংয়ের ক্ষেত্রে শ্যালই লিখতে হবে, এটা নিয়ম। সো যাই হোক, এখন আসি, ওইটা নিয়ে আমরা কথা না বাড়াই। তো নতুন নতুন শিল্পখাত ও প্রযুক্তির ব্যবহার, এটা পুরাটাই সাবজেক্ট আর ওটা হচ্ছে ভার্ব। তো আমি সাবজেক্ট হিসেবে কি লিখলাম? আচ্ছা, এইখানে শিল্পখাত ও প্রযুক্তির ব্যবহার, আচ্ছা এই প্রযুক্তির ব্যবহারটা আগে আপনাকে ইংলিশে ট্রান্সলেটেড করতে হবে। যেমন দ্য ইউজেস অফ টেকনোলজি, অথবা টেকনোলজিস ইউজেস। আপনি যদি এইভাবেও লিখতে চান তাহলেও হবে, আপনি যদি এইভাবে লিখতে চান তাহলেও হবে। আমি যদি এখানে বলি
আমি যদি এখানে বলি যে দ্য টেকনোলজিস ইউজ, কোনো সমস্যা নাই, দ্য টেকনোলজিস ইউজ, কোনো সমস্যা নাই। কিন্তু আমার এখানে দেখেন দ্য ইউজ আগে লিখে তারপরে অফ নিউ ইন্ডাস্ট্রি, ও আচ্ছা শিল্প খাত আছে, আচ্ছা হ্যাঁ মানে আমি এটা করছিলাম, তো ওরা আবার কি করেছে, এই যে নতুনের কথাটা আগে লিখেছে দ্য নিউ অফ দ্য নিউ দ্য ইউজ অফ দ্য নিউ ইন্ডাস্ট্রি, আচ্ছা ব্যবহারটা আগে লেখা হয়েছে দ্য ইউজ অফ দ্য নিউ ইন্ডাস্ট্রিজ, এতটুকু, মানে এটা নিয়ে ঝামেলা নাই। অ্যান্ড নতুন শিল্প খাত এবং ও, এই যে অ্যান্ড, আপনারা ও থাকলে একটা জিনিস মনে রাখবেন, ও থাকলে অ্যান্ড না বসায় অ্যাজ ওয়েল অ্যাজ বসান, দেখতে কিন্তু বিষয়টা সুন্দর লাগে। অ্যাজ ওয়েল অ্যাজ বসান, আমরা জানি অ্যাজ ওয়েল অ্যাজ মানে পাশাপাশি, পাশাপাশি এটা বলতে পারি, কিন্তু আমাদের আরও একটা গ্রামাটিক্যাল টার্মস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ মানেও কিন্তু এবং, তো অ্যাজ ওয়েল অ্যাজ মানেও এবং, তো ও যদি লেখা থাকে অ্যাজ ওয়েল অ্যাজ বসান, খুবই সুন্দর লাগে দেখতে। তো যাই হোক এখানে ও আছে, আমি অ্যান্ডই বসাইছি, এই যে অ্যান্ড, আর এই যে প্রযুক্তি, এই যে টেকনোলজিস, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন, এরপর আমাকে ভার্ব বসাতে হবে, ত্বরান্বিত করে, তো ত্বরান্বিত করে আপনি ইনক্রিজ বসান, সমস্যা নাই, কিন্তু এক্সেলারেট বসাইলে সুন্দর লাগে। আমাদের যারা পত্রিকা আমি পড়াচ্ছিলাম যখন, তখন আমি বলছিলাম ত্বরান্বিত ইংলিশটা এক্সেলারেট দিলে খুবই সুন্দর লাগে, তো ওরা কিন্তু এক্সেলারেটটা ইউজ করে। আমি এখানে ইনক্রিজ ইউজ করতে পারি, উইল ইনক্রিজ ইউজ করতে পারি, অথবা আমরা আরও অনেকগুলো ওয়ার্ড ইউজ করতে পারি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, উইল এক্সেলারেট এইটা ইউজ করলাম ধরেন, তো তারপরে দেখেন, তারপরে কি, দেশের অর্থনৈতিক, এখন দেখেন আপনি যদি আগে দেশেরটা লিখতে চান তাহলে দ্য কান্ট্রিজ, এই যে অ্যাপোস্ট্রফি দিয়ে এটা লিখতে হবে, আর আপনি যদি আগে অর্থনৈতিকটা লিখতে চান তাহলে আগে ইকোনমিক্সটা লিখতে হবে। এই যে দেখেন অর্থনৈতিক, এই যে দেখেন ক আছে, এই যে দেখেন সি আছে, বুঝতে পেরেছেন। তো দেখেন দেশের অর্থনৈতিক, তো আমাকে লিখতে হবে দুইভাবে লিখতে পারি, এখন এখানে যেভাবে লিখেছে যে দেশের, তখন অ্যাপোস্ট্রফি দিয়ে, আর যদি আমি উল্টাভাবে লিখি তো অর্থনৈতিক, দেশের অর্থনৈতিক, তাহলে দ্য ইকোনমিক অফ আওয়ার কান্ট্রি বা দ্য ইকোনমিক অফ কান্ট্রি, এটা লেখা যেতে পারে, অফ আওয়ার দিলে সুন্দর হয়। তো এরা যেটা আছে সেটাই দিয়েছে, দেশের, এই যে দেশ, আর এই যে দেশের, ইকোনমিক অর্থনৈতিক, এইভাবে দিয়েছে। আচ্ছা তারপরে কি বলছে, প্রবৃদ্ধি আছে, এই যে প্রবৃদ্ধি, গ্রোথ। এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কিন্তু সাবজেক্টকে টুকরা টুকরা করতে পারি, এটা কি জানি, একটা সাবজেক্টকে টুকরা টুকরা করে এক এক জায়গায়, যদি সাবজেক্টটা বড় হয়, যেমন এইখানে আমরা একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি যে বিশাল বড়, একটু দেখাই, এটা করবেন না, মানে এইটা যখন আপনার হয়ে যাবে তখন আপনি করবেন, আমি এখন বলছি না, আপনি পরে করবেন, ঠিক আছে। আচ্ছা এই যে দেখেন এইখানে বলতেছে দ্য ইউজেস অফ নিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজিস, এটা বিশাল বড় একটা সেন্টেন্স। তো আপনি একটা কাজ করবেন, আপনি ধরেন আপনি বললেন যে না আমি একটা কাজ করি, দ্য ইউজ, আচ্ছা আমি ধরেন এইটা বলবো না, আমি কি করব, দ্য নিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজিস, এই দুইটা একসাথে লিখব, আর এই ইউজটাকে ওই ভার্বের পরে নিয়ে যে ভেঙে চড়ে লিখব, যেমন উইল ইউজ, আচ্ছা উইল দ্য নিউ ইউজ, আচ্ছা এটা আসবে না, মানে এটা ভাঙা যাচ্ছে না খুব একটা ভালোভাবে, দ্য ইউজ অফ নিউ এটা হচ্ছে না, আপনাকে পুরাটাই নিয়ে যেতে হবে, অথবা ভেঙে ভেঙে নিয়ে যেতে হবে। যাই হোক এটা আসছে না, এই সাবজেক্টটা আসলে ভাঙতেছে না। কিছু কিছু সাবজেক্ট আছে আপনি সাবজেক্ট ভেঙে ভার্বের পরে বসাতে পারবেন, মনে রাখবেন সাবজেক্ট ভেঙে কি করব, ভার্বের পরে বসাতে পারবো, এটা ভাঙতেছে না, এটা ভাঙলে আমি ভেঙে ফেলতাম, এটা এমন একটা জটিল সাবজেক্ট হয়ে আছে। হ্যাঁ ইউজেস কেন হলো না বলেছে। ও আচ্ছা ইউজেস কেন হইল না, আচ্ছা এইখানে দেখেন, এইখানে আমি কি বলতেছি যে প্রযুক্তির ব্যবহার, দ্য ইউজ অফ নিউ ইন্ডাস্ট্রি বা নিউ টেকনোলজি, দ্য ইউজ অফ নিউ টেকনোলজি। আচ্ছা ইউজেস কেন হইল না, এইখানে আসলে আমার মুখ দিয়ে বের হচ্ছিল বারবার ইউজেস। আচ্ছা এইটা আসলে আমাদের এরকম কোনো একটা ধারণা নাই, দ্য ইউজেস অফ নিউ টেকনোলজি হওয়ার কথা ছিল, সম্ভবত আমি তুলতে ভুল করেছি, আর না হলে অন্য কোনো কিছু করতে ভুল করেছি। তবে আমাদের যতগুলো আমি যেভাবে বলছি যে হ্যাঁ আপনারা ধরতে পারছেন, দ্য ইউজেস অফ নিউ ইন্ডাস্ট্রি বা নিউ টেকনোলজিস, ইউজেসটা ইউজ হয়, ইউজ হওয়ার কারণে হচ্ছে আমি এটার ইউজ জানি, এইটার ইউজ মানে ইউজের ইউজটা জানি না এখানে।
আচ্ছা, মানে এটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার অনেকজন করে তাই ইউজেস বসে। প্রযুক্তির ব্যবহার অনেকজন করে তাই। নাউন হইতে হবে। বুঝেনি? ব্যবহার ওটা তো মূলত হ্যাঁ নাউন হইতে হবে। হ্যাঁ, নাউন হতে হবে। ইউজ বা ইউজেস যেটাই দুইটাই তো নাউনে আর কি মিনিং করে। এখানে ইউজেস বসালে যে ভুল হবে তা কিন্তু না, এটা ছিল তাই আমি এটা নিয়ে আসছি। আপনি এখানে ইউজেস বসাতে পারেন, দ্য ইউজেস অফ নিউ টেকনোলজি। ও আচ্ছা, এখানে ইউজেস বসালে তো আপনার হচ্ছে ওটা ভার্বে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তাই না? তার ভার্ব রূপান্তরিত করা যাবে না, সমস্যা এখানে। ওটা ইউজেস বসালে এটা ভার্বে রূপান্তরিত হচ্ছে, আমাদের তো এখানে ভার্ব নাই। উনি ঠিক বলছে, ইউজেস বসালে আপনার ওটা ভার্বে রূপান্তরিত হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস আমি দেখাই, আপনারা একটু ভালো করে এই জায়গাটা লক্ষ্য করেন, এই জায়গাটা আসলেই গুরুত্বপূর্ণ। দেখেন ইউজ, এইটা হচ্ছে একটা নাউন। কি নাউন? দেখেন আপনার হচ্ছে এইটা হচ্ছে নাউন বসাইছে কিভাবে, আর্টিকেল একটা বসিয়ে দিয়েছে, এটাকে আর্টিকেল বসিয়ে এটাকে নাউন করা হয়েছে। এখন আপনারা বলতে পারবেন এই নাউনটা কোন নাউন? কেউ একজন বলতে পারবেন? ভার্বাল নাউন। ভার্বাল নাউন না, আরেকটা নাউন আছে, বলেন। এত কঠিনে যায়েন না, সহজ নাউনগুলো বলেন। কমন, তারপর সরি, প্রপার, কমন, কালেকটিভ, মেটারিয়াল, কোনটা হয়? এটা কমন নাউন। কেন কমন নাউন? কারণ এখানে ডিটারমিনার দা বসেছে, কমন নাউনের পূর্বে দা বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল যে মানে চীন আছে, চীন তো চেনেন, চীন ও কি করে, ওদের যে ডলার আছে, যে টাকা পয়সা আছে, সে টাকা পয়সা দিয়ে সব এশিয়ান দেশগুলোকে বিনিয়োগ করে করে তার নিজের আন্ডারে নিয়ে নেয়। কমন নাউন হচ্ছে এমন একটা জিনিস যে ওর কাছে যে আর্টিকেলটা আছে, এই আর্টিকেলটা সব জায়গায় বিনিয়োগ করে, যে কোন কোন জায়গায় আর্টিকেল নাই সেই জায়গায় আমি আর্টিকেল বসে ওটা আমি নিয়ে নেব। যেমন হচ্ছে আপনি ধরেন আপনার প্রপার নাউন আপনি জানেন, অনেকভাবে জানেন, আমি সহজে বলছি। প্রপার নাউন কিন্তু তিনটা জিনিস হয়। একটা হচ্ছে মানুষের নাম হয়, 2 নাম্বার হচ্ছে ধর্মগ্রন্থের নাম হয়, আর 3 নাম্বার হচ্ছে যা পৃথিবীতে মানে পৃথিবীতে কি বলে ওটা একটা আছে, এই তিনটাকে বলা হয় প্রপার নাউন। এখন এর মধ্যে কোনটাতে আর্টিকেল বসেই না, এর মধ্যে যেটাতে আর্টিকেল বসে না সেটা হচ্ছে যে মানুষের নামের পূর্বে কোনো আর্টিকেল বসে না, বাকি দুইটাতে কিন্তু আর্টিকেল বসে। তখন কমন নাউন কী করো, ওর নামের পূর্বে একটা আর্টিকেল বসিয়ে দেয়, ওটা আমার। বুঝে গেছে? আর্টিকেল বসাতে পারলে ওটা আমার। তো নাউন দিয়েও কিন্তু আপনার আর্টিকেল শেখা যায়। যেমন আপনি কমন নাউন শিখছেন, আর্টিকেল যেভাবে শিখছেন সেভাবে শিখতে গেলে রুলস লাগে অনেক। আপনি কমন নাউন শিখছেন, কমন নাউনের ভার্ব যদি প্লুরাল হয় তাহলে আপনি দি বসাতে পারবেন, কিন্তু এ বসাতে পারবেন না, অথবা এন বসাতে পারবেন না। কিন্তু কমন নাউনের ভার্ব যদি সিঙ্গুলার হয়, ইজ হয়, তাহলে আপনি এও বসাতে পারবেন, এনও বসাতে পারবেন, দিও বসাতে পারবেন, শেষ আর্টিকেল। আর আপনি দেখবেন যে আমার এখানে একটা প্রশ্ন আছে হ্যাঁ ভাইয়া, পূর্বেতে আমরা দেখেছি যে অর্থনৈতিক খাত বা অন্যান্য খাতের ক্ষেত্রে আমরা সেক্টর ব্যবহার করি, কিন্তু এখানে তো কোনো সেক্টর ব্যবহার করা হইল না। যেমন শিল্প। ও আচ্ছা, আমি তো এটা বললাম যে এই যে খাতের বেলায় আমরা এই খাতগুলো সেক্টর হিসেবে ইউজ করি না। আমি কিন্তু প্রথমেই বললাম যে এগুলো ইউজ করি না। এখন এইখানে আসলে ইউজ করা হয়নি কোনো জায়গায়। আচ্ছা, এইটা একটা হতে পারে যে এখানে আসলে খাত কেন আমি ইউজ করিনি। আচ্ছা, ইন্ডাস্ট্রি অ্যান্ড টেকনোলজি, ইন্ডাস্ট্রি সেক্টর লিখতে হয়তো, বাট এটা ইন্ডাস্ট্রি সেক্টর লিখি না। মানে ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখবেন যে আপনি শুধু ইন্ডাস্ট্রি বলে চালাই দিতেছেন, সেক্টর কথাটা কিন্তু আসছে না। সমস্যা নেই, আপনি লিখতে পারেন, বাট আমরা যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখি তখন কিন্তু এই খাতের এই ইংলিশটা লিখি না, সেক্টরের কথাটা লিখি না। সো লিখলে কিন্তু সুন্দর হয়, এমন কোনো কিছু না যে এটা লিখা যাবে না, লিখলে সুন্দর হয়। লিখে নেই, দিয়ে দিয়েছি, এইটাই, আর কিছু না। আগেই বললাম যে এটা দরকার নাই। তো এইটা, তো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ। আর যখন আমি কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং শিখবেন তখন কিছু জায়গায় আর্টিকেল বসাতেও আপনারা ভয়টাই পাবেন, অনেক কিছু আসছে, অবস্থা খারাপ হয়ে যাবে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি একটা বিষয় বুঝি, অ্যাপোস্ট্রফি কমা নিয়ে আমি একটু ছোট একটা বিষয় বুঝি। হ্যাঁ এখানে আমি দাসের বইয়ে পড়ছিলাম যে অ্যাপোস্ট্রফি কমা আমরা যদি ব্যক্তিবাচক প্রাণীর ক্ষেত্রে এস ব্যবহার করব, আর যদি বস্তু হয় তাহলে অব ব্যবহার করব। লাইক আমি বলতে পারবো যে বয়েজ হ্যান্ড, দ্য বয়েজ হ্যান্ড, বা দ্য গার্লস হেয়ার। আমি যদি বলি দ্য শেয়ার্স লেগ তাহলে ভুল হবে। এটা পড়ছিলাম আর কি পিসি দাসের বইয়ে। তো মানে বস্তুবাচকের ক্ষেত্রে অফ হবে দ্য লেগ অফ দ্য চেয়ার, আর ব্যক্তির ক্ষেত্রে যেমন করিম হাউস, রহিম পেন, এক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারবো। এখানে কান্ট্রিজ ইকোনমিক গ্রোথ যে দিবেন। আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ আচ্ছা, আপনি পিসি দাসের বই দেখেছেন না? আমি অরেন অ্যান্ড মার্টিনেজের বইও এই জিনিসটা দেখেছি।
আপনি শুধু ওইটাতে দেখেছেন, আপনি আগের মানে এখনকারটা না, মানে এখনকার আপনি হচ্ছে কম্পিটিটিভ এক্সাম বইটা না নিয়ে আগেকার যে কম্পিটিটিভ এক্সাম বই যদি আপনার থেকে থাকে তো সেটাতেও যে দেখবেন আপনি যেটা বললেন সেটাই রাইট। বাট আপনি এখন বইগুলো খুলে দেখেন, আধুনিক ইংলিশে আপনার যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনটাই আমি এখানে দেখিয়েছি। আপনি নিউজ পেপার পড়েন, গতদিন আমরা কিন্তু দ্য গার্ডিয়ান নিউজ পেপার পড়তে লেগে এই জিনিসগুলো পাচ্ছিলাম এবং আমি কিন্তু বারবার ঘুরায় বলতেছিলাম অফ দিয়ে করবেন, প্রত্যেকটাই অফ দিয়ে করবেন। এখন নিউজ পেপারে যেখানে দিচ্ছে সেখানে আপনি বইগুলা এখন আপনাকে যতই বলুক না কেন আপনার করার কিছু নাই। মনে রাখবেন প্রত্যেকটা টিচার ধরে আপনি যদি আমাকেও খাতা দেখাইতে আসেন, আমি কিন্তু পত্রিকা পড়ি, আপনি দ্য গার্ডিয়ান পড়ি, নিউ ইয়র্ক টাইম পড়ি, এগুলো পড়তে হয় আমাকে। কারণ আপনাদের একটা জিনিস আমি আপনাদেরকে একটু ইনশিওর করে দিই, আমি 6 বছর ধরে পড়াচ্ছি, ইভেন একটা বই পড়াচ্ছি যে বইটা বাংলাদেশের বাজারে খুব মানে নাম করা, 4 বছর আমি ওই বইটাই পড়াইছিলাম এবং ওই বইয়ে যত নতুন সংস্করণ। হ্যাঁ নাম বলবেন বইয়ের? বুঝিনি। বইয়ের নামটি বলবেন? না ওইটা তো আসলে সবাই কিনে, যেটা মাস্টার বই বলেন আপনারা, মাস্টার জাহাঙ্গীর আলম, এটা আসলে সবাই কিনে। আমি সেই বইটা পড়াচ্ছিলাম, আর তার আগে আমি আর একটা বই পড়াতাম এক্সপার্ট। তো যাই হোক, মাস্টার আমি মোটামুটি 4 বছর পড়াইছি। তো 4 বছর পড়ানোর পরে আমার যেটা সমস্যা তৈরি হয়েছে, আমার মোটামুটি আলহামদুলিল্লাহ মুখস্থ আছে বইটা, আমার যেটা সমস্যা তৈরি হয়েছে, সমস্যাটা হচ্ছে এইটা যে আমি যখন আইবিএর যে কোশ্চিন প্যাটার্ন, আপনারা তো এখন পেট্রো বাংলার এক্সাম দিয়ে আসছেন, অনেকেই দেখছেন আইবিএর কোশ্চিন প্যাটার্ন দেখবেন, বা বর্তমানে আইবিএ আর বিআইবিএমই প্রশ্ন করে থাকছে, অন্য কোনো কিছু কিন্তু প্রশ্ন পাচ্ছে না, বা অন্য কোনো সেক্টর কিন্তু দায়িত্ব পাচ্ছে না। যত এক্সাম দেখবেন, এই যে সাধারণ বীমা কর্পোরেশনের এক্সাম ছিল 1 তারিখে, আইবিএ কোশ্চিন করছে। এই যে পেট্রো বাংলার এক্সাম ছিল, আইবিএ কোশ্চিন করছে। বাংলাদেশ ব্যাংকের যতগুলো এক্সাম হবে, সিনিয়র অফিসার, ব্যাংক ট্যাঙ্ক সবগুলা বিআইবিএম করছে। আপনি মাস্টার বই পড়েন, বইয়ে আপনার বেসিক তৈরি হবে, কিন্তু পরীক্ষার হলে যেটা দরকার, এখন জবে যেগুলা দরকার, তারা কিন্তু বই থেকে দিচ্ছে না। সো আপনি যতই চিল্লাফাল্লা করেন না কেন, বই থেকে আপনি পাবেন না। এই কারণেই মূলত হচ্ছে আমি পড়ি, মানে পত্রিকাগুলো একটু বেশি বেশি পড়ছি, পত্রিকাগুলো বেশি বেশি অ্যানালাইসিং করছি। এর ফলে একটা কাহিনী আছে, আপনাদেরকে একটু যদি শর্টকাটে কাহিনী বলি। আমি যখন পত্রিকাগুলো পড়ছি তখন এই যে আপনি একটু আগে আমার একজন বললেন যে দ্য ইউজেস বারবার ইউজ করছি, এই যে আমি বারবার পড়ছিলাম, তো পড়তে 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 একটা সেন্টেন্স যখন পড়ি তখন ওই সেন্টেন্সটা আসলে মাথায় চলে আসে, কোন প্রিপজিশন ইউজ হচ্ছে, কেন ইউজ হচ্ছে, কী কারণে ইউজ হচ্ছে, এগুলো আমার মাথায় থাকে না। আমি জাস্ট হচ্ছে পড়ি, তো এই জন্য মনে করেন যে বসায় দিয়ে আসি, জাস্ট এইটা মানাচ্ছে কোনটা এইটা এরকম। তো যাই হোক, এটা আসবে, কিন্তু এটা আসতে হলে আপনাকে পত্রিকা পড়তে হবে, প্রচুর পরিমাণে পত্রিকা পড়তে হবে, অথবা আমাদের জি স্যার দ্যাট মিন্স আমরা এখানে ইউজ করতে পারবো এটা? হ্যাঁ, এটা নিয়ে কোনো ধরাবাঁধা নিয়ম নেই? না না না, যেখানে নিউজ পেপার ইউজ করছি সেখানে আমরা কোনো ধরাবাঁধা নিয়ম বলতে পারবো না। ইভেন এখন বই খুলে দেখলে এটা পাওয়া যাবে, আই থিঙ্ক এখন বই খুলে দেখলে এটা পাওয়া যাবে। আমি কিন্তু গার্ডিয়ান পড়াচ্ছিলাম, গার্ডিয়ান পড়াতে পড়াতেও কিন্তু এই জিনিসগুলো দেখেছি। আপনি যেটা বলছেন সেটাও আমি বলছি, ক্লাসের মধ্যেই বলছি যে অ্যাপোস্ট্রফিটা এইভাবে ইউজ করতে হবে। এটা লেখা ছিল আগে, আমিও দেখছি, আমি অনেক আগে ভুলেও গেছি ওই জিনিসটা। বাট এখন যেহেতু পত্রিকা পড়াচ্ছি, তো পত্রিকা পড়াতে পড়াতে দেখি, বসে বসে দেখি যে ওগুলো আসলে ইউজ হয়। এই যে এই সেন্টেন্সগুলো দেখতেছেন, এগুলো সবগুলোই পত্রিকা থেকে নিয়ে আসা এবং অ্যাকিউরেট, মানে এখানে কোনো বানানের ভুল নাই, এখানে কোনো কিছুর ভুল নাই, আমি ভুল একদম চেক করে নিয়ে আসছি, সমস্যা হবে না। যাই হোক, আচ্ছা আমরা শুরু করি। এইখানে আবার একটা এবং আছে, আপনি এবং আছে তাই এবং দিয়ে করবেন এমনটা করবেন না, আপনি এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করে দিতে পারলে সব থেকে ভালো হয়। কম্পাউন্ড সেন্টেন্সে আছে, কমপ্লেক্স সেন্টেন্সে করে দিবেন। যাই হোক, মানুষের ইংলিশ কি পিপুল। এখন আপনার এইখান থেকে এবং এর এই পর্যন্ত থেকে মানুষটাই হচ্ছে সাবজেক্ট, মানুষ আরও নতুন নতুন ব্যবসা শুরু করবে। এখন আমাদেরকে এই যে নতুন নতুন এই জিনিসগুলো না, কি সমাস বলে এটাকে, যাই হোক, এই যে নতুন নতুন এগুলা দেওয়া থাকবে, আপনি তার মানে নিউ এটা বলবেন না, এটা বলবেন না, নতুন একবারই বলবেন। যাই হোক, করবে ব আছে তার মানে উইল, মানে যেহেতু সাবজেক্ট বসাইছেন এরপরে ভার্ব বসাতে হবে, স্টার্ট, উইল স্টার্ট, ভার্বের 1 নাম্বার ফর্ম। এরপরে যেটা আছে সেটা বসাতে থাকেন, যেমন নিউ আছে, নিউ, বিজনেস মানে ব্যবসা, বিজনেস, ঠিক আছে, শেষ, আর নাই তো। আচ্ছা, এবার কি আছে, এবং, এই যে এবং, হ্যাঁ, কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। দেখেন আমি আবার বলছি, যখন আপনার এখানে এবং লেখা আছে, সাবজেক্ট তো একটাই ভাই, মানুষ, আবার ওইখানে সাবজেক্ট থাকবে না, ওখানে ভার্ব দিয়ে শুরু হবে বা অন্য কোনো কিছু দিয়ে শুরু করেন, সমস্যা নাই। আচ্ছা দেখেন, ক্রিয়েট মোর,
মানে হচ্ছে এই যে বাড়াবে, সুযোগ বাড়াবে, কর্মসংস্থানের সুযোগ বাড়াবে, পুরাটাই আপনার ভার্ব হিসাবে ধরতে হবে, কোনো কথা নেই। আচ্ছা, ক্রিয়েট কর্মসংস্থানের সুযোগ বাড়াবে মানে তৈরি করবে, এটা হচ্ছে সুযোগ বাড়াবে মানে তৈরি করা। মোর এমপ্লয়মেন্ট কর্মসংস্থানের মানে তৈরি করবে কর্মসংস্থানের অপরচুনিটি সুযোগ। ঠিক আছে, এখন আমাদের এটা কিন্তু একটা ফ্রেজ দিয়ে তৈরি করা, যেটা অ্যান্ডের ওই পাশে আছে সেটা ফ্রেজ দিয়ে তৈরি করা। তো আপনি যদি মনে করেন যে আমি অ্যান্ড দেবো না টু দেন, তাহলে এটা সব থেকে সুন্দর হয়। দেখেন, পিপুল উইল স্টার্ট নিউ বিজনেস টু ক্রিয়েট মোর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এটা অনেক সুন্দর হয়। হ্যাঁ, এটা আমি কোথা থেকে শিখেছি জানেন? পত্রিকা থেকে শিখেছি। তো এই যে পত্রিকা পড়ার কারণে একটা আলাদা ফিদার আছে। পত্রিকা আপনি নিজে পড়তে যাবেন, অনেক সময় লাগে। আগে অনেক সময় দিয়ে পড়তাম, প্রায় 4-5 ঘন্টা শুধু পত্রিকা পড়তাম। তো ওই এত সময় নিয়ে পড়া যাবে না। এখন অনেক ভিডিও আছে ইউটিউবে, প্রচুর ভিডিও, আপনি ওগুলো দেখেন, আমাদের কোর্স আছে সেগুলো দেখেন, এগুলো দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। স্যার এখানে এখানে আমরা কর্মসংস্থানের সুযোগ, এখানে তো র প্রিপজিশনটা আছে, লাইক অফ এর প্রিপজিশনটা আছে, দা অপরচুনিটিজ অফ এমপ্লয়মেন্ট। আমরা কি এখানে বলতে পারতাম না যে যদি বলি পিপল উইল স্টার্ট নিউ বিজনেস টু ক্রিয়েট দা অপরচুনিটিজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটা লিখে দিচ্ছি। ওই যে যেটা আপনি বললেন আমি এটা লিখতে এসেছি এখানে। আচ্ছা, টু ক্রিয়েট, এই যে যেটা আপনি বলছেন সেটাই আমি লিখছি, দ্য, আচ্ছা, টু ক্রিয়েট দ্য মোর অপরচুনিটিস, মোর অপরচুনিটিস ফর, আচ্ছা এই জায়গাগুলোতে ফর না ইউজ করে এই জায়গাগুলোতে টু ইউজ করা যায় তো, কিন্তু আমার যেহেতু এখানে টু ইউজ করে ফেলেছি, মানে এখানে যদি অ্যান্ড ইউজ করতাম তাহলে ওই জায়গাটা টু ইউজ করে খুবই মজা লাগতো, দেখতেও সুন্দর লাগতো। তো যাই হোক, এখানে একবার টু ইউজ করেছি, তো ওই জায়গায় টু না ইউজ করে এখন ফর ইউজ করবেন, ফর অপরচুনিটিস। ফর এমপ্লয়মেন্ট হবে স্যার, অপরচুনিটিস তো লেখছেন না একবার। আচ্ছা আগে লিখি, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ফর এমপ্লয়মেন্ট না, না ফর এমপ্লয়মেন্ট, ও আচ্ছা, আমি ফর এই অপরচুনিটিস তো লিখেছি, এখন হচ্ছে এমপ্লয়মেন্ট, ফর এমপ্লয়মেন্ট এইভাবে লিখতে পারেন, অথবা এটা লিখলেও হবে, ওখানে টু দিলেও সুন্দর লাগবে, যেমন টু ক্রিয়েট দ্য অপরচুনিটিস টু এমপ্লয়মেন্ট হয়, বাট এখানে টু দেওয়ার কারণে একটু দেখতে খারাপ লাগছে, এই জন্য আমরা বলছি টু ক্রিয়েট দ্য অপরচুনিটিস ফর, ফর লিখলে দি লিখেন, হ্যাঁ, কারণ এখানে একটা ঘটনা আছে, আপনি যদি ফরের পরে সরাসরি লিখতে যান কোনো একটা কিছু, তাহলে ওর সাথে আইএনজি যুক্ত করতে হয়, তো আপনি যদি দি লিখে দেন ফর দ্য এমপ্লয়মেন্ট, ফর দ্য আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট, হ্যাঁ, ফর দ্য এমপ্লয়মেন্ট দি লিখবেন, দি লিখলে ওইটা নাউনের আন্ডারে চলে যায়, তখন ওটার সাথে আইএনজি যুক্ত করতে হয় না। কিন্তু যদি আপনি ইয়া করতে চান তাহলে এটার সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে না, কিন্তু অন্যগুলোর সাথে এই সমস্যাটা তৈরি হয়, এমপ্লয়মেন্টের সাথে আইএনজি যুক্ত হবে না। ভার্ব যদি আসে, ভার্ব যদি আসে হ্যাঁ, তাহলে আইএনজি হবে, আর যদি হ্যাঁ, নাউন আসে তাহলে তো হচ্ছে না। তাহলে তো যেটা আছে সেটাই। হ্যাঁ, যদি আপনি ভার্বটাকে নাউন হিসেবে তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে দিটা ইউজ করবেন, তাই বলতেছি। ধরেন আপনি বললেন ফর দ্য অপরচুনিটি, তাহলে অপরচুনিটি এইটাকে আমি কি করতে পারি, ফর দি অপরচুনিটি এটা লিখতে পারি, কিন্তু আপনি যদি বলেন যে ফর অপরচুনিটিস, এইটা কিন্তু ভুল হবে, ফর অপরচুনিটিস এইটা কিন্তু ভুল হবে, বোঝা গেছে? তো দি লিখবেন, মানে এই জায়গাগুলোতে দি লিখবেন, আপনি এখানেও দি লিখবেন, এখানে দি লিখবেন, দি লিখলে ওটা নাউনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, আর যদি না লিখেন তাহলে ওটা সামঞ্জস্যপূর্ণ হয় না, ফর এমপ্লয়মেন্ট এটা হয় না, ন্যাচারালি ভুল। সো এই কারণ ওটা নাউন, নাউনের আগে দি লেখার চেষ্টা করবেন সবসময়, ন্যাচারালি ভুল ওটা, কিন্তু ওটা না লিখলেও দেখতে মনে হয় যে না ঠিক আছে, ওগুলো ধরবে না, এত আর্টিকেল ধরে না, তবে সেই ক্ষেত্রে একদম অ্যাকুরেটটা বললাম যে আপনি ওইখানে আর্টিকেলটা ধরার চেষ্টা করবেন। কারো কোনো কোশ্চেন আছে কি? আর কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া স্টার্টের জায়গায় আমরা কি লঞ্চ ইউজ করতে পারি এই ডিকশনটা? পিপল উইল লঞ্চ নিউ বিজনেসেস। হ্যাঁ, লঞ্চ ইউজ করা যাবে তো, পিপল উইল লঞ্চ আর নিউ বিজনেসেস, ও আচ্ছা, পিপল উইল একজন না, নতুন নতুন বিজনেস, আচ্ছা, মানুষ আরও নতুন নতুন ব্যবসা শুরু করছে, আরও কথাটার এখানে আরও অনেক কিছু যুক্ত করতে পারেন, নিউ বিজনেস, স্যার মোর তো টু ম্যানি বিজনেস, টু ম্যানি বিজনেস বলতে পারেন, সমস্যা নাই। পরের সেন্টেন্সে তো মোর চলে গেল। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে মোর আছে তো এই জন্য এখানে ইউজ করেনি, এটা হচ্ছে ওই যে প্যারালিজমের একটা রুলস আছে না,
প্যারালিজমের একটা রুলসে এই জিনিসটা সমস্যা দেয়, এটা প্যারালিজমের, ঠিক আছে, এই জিনিসটা সমস্যা দেয়, বারবার ইউজ করলে এটা দেখতে সুন্দর অসুন্দর লাগে। আর এখানে যদিও মোর ইউজ হবে না, আ লট অফ নিউ বিজনেস এটা ইউজ হতে পারে, আরও বলছে আ লট অফ ইউজ করেন, আ লট অফ নিউ ভাইয়া বিজনেস। বিজনেস তো এখানে প্লুরাল ফর্মই আছে, মানে এখানে তো একটা বিজনেস বোঝাচ্ছে না, আরো নতুন নতুন। হ্যাঁ, হ্যাঁ বিজনেস মানে এখানে ভাবার তো অর্থ নিউ বিজনেস এইভাবে বোঝাচ্ছে, যেটা আছে সেটাই সঠিক। কিন্তু আমি বলছি যদি আপনার মনে হয় যে ও এখানে আরও আছে তাহলে মোর লিখবো, না মোর লিখেন না, এটা আসলে দেখতে অসুন্দর লাগবে। আমাকে এখানে এর আ লট অফ লিখেন, সমস্যা কোথায়? আ লট অফ নিউ বিজনেসেস, আপনার এ লট অফ বললেই তো এটাকে প্লুরাল করেই দেওয়া হয়, তো এটা প্লুরালই আছে, এটাই বললাম। হ্যাঁ এটা লিখতে পারেন, যেটা মনে করেন লিখবেন সেটাই লেখা হবে, জাস্ট এটা মনে রাখতে হবে। আর কোনো কোশ্চিন? আচ্ছা বাকিগুলো আমরা একটু শর্টকাটে দেখবো, হ্যাঁ বাকিগুলো আমরা একটু শর্টকাটে দেখবো, কারণ যেহেতু এইটাতে আপনাদেরকে সময় দিলাম এই কারণে যে আপনারা আমার পড়ানোর স্টাইলটা আগে বুঝেন। আর দেখা যাচ্ছে যে আমি যদি শুরুতেই আপনাদেরকে টানে টনে নিয়ে আসো, আচ্ছা এটা আসলো কেন, এটা কাটা যাবে না, ক্রস। আচ্ছা দেখেন এবার এই কথাগুলো, যে কথাগুলো আপনি উপরে পড়েছেন আমি এটা শর্টকাটে দেখাই দিচ্ছি, একটু থাকার চেষ্টা করেন। দেখেন যে কথাগুলো আপনি উপরে লেখার চেষ্টা করেছিলেন নিউজ পেপারে, এই কথাগুলো এইভাবে একটা সময় দিবে বা দিয়েছে। যেমন আওয়ামী লীগ সরকার ছিল তখন আমাদের একটা তথ্য ছিল, আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে আমরা তথ্যগুলো দেখেছি যে অনেক তথ্য ভুল, অনেক তথ্য ভুল, মানে নিউজ করতে হবে তাই করে চলে যাইতেছে। যেমন হচ্ছে দেখেন বলা হয়েছিল যে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছিল। আচ্ছা এখানে একটা গুরুদর্শন ভুল আছে, বাংলায় বলা হচ্ছিল যে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকাশ হচ্ছে। তো যাই হোক এইটা ছিল সবগুলো একসাথে হয়ে গেছে, তো এটা ঠিক আছে সমস্যা নেই, এটা হয়েছে দেখেন। তো বলা হয়েছিল যে এই যে এই কথাগুলো, যেমন বাংলাদেশের অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছিল, বলা হয়েছিল যে, এই যে বলা হয়েছিল যে ইট ওয়াজ সাইড, যে দ্যাট ন্যারেশন শিখবেন, এইভাবে ন্যারেশন শিখলে আপনার পত্রিকাগুলো হয়ে যাবে। আমি এখন এটা ডিটেলসলি বলতে পারবো না, তবে আপনাকে দেখেন বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশের, এখন আমি যদি আপনাকে বলি ওই যে আপনি একজন বললেন যে এই যে দেখেন বাংলাদেশি, এই যে এটা তো আমি নিউজ পেপার থেকে নিয়ে আসছি, এখন আপনি বলেন এই ক্ষেত্রে কি করবেন? সো আমাদের করার কিছু নাই, আমাদের বই লেখা আছে, বাট আমাদের ব্যবহারিক ক্ষেত্র কিন্তু পুরোই আলাদা, পুরোই চেঞ্জ। তো যাই হোক ইট ওয়াজ সেড দ্যাট বাংলাদেশ ইজ ইকোনমি অফ বাংলাদেশ, আমি কিন্তু বারবার বলছি ইকোনমি অফ বাংলাদেশ লিখবেন, এটা সব থেকে সুন্দর লাগে। ইট ওয়াজ সেড দ্যাট দ্য ইকোনমি অফ বাংলাদেশ অথবা বাংলাদেশ ইজ ইকোনমি, হ্যাঁ এটা পুরোটাই সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে আমাকে ওয়াজ কি হচ্ছিল, এই হচ্ছিলোর কারণে ওয়াজ, ঠিক আছে। তারপরে কি বলছে অর্থনীতির দ্রুত বিকাশ, তাহলে দ্রুত বিকাশটা আগে লিখতে হবে, কারণ অর্থনীতির র হবে, অর্থনীতির দ্রুত বিকাশ, অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছিল, আচ্ছা না ঠিক আছে, অর্থনীতি দ্রুত বিকশিত হচ্ছিল। তো এই যে ওয়াজ লিখলেন এরপরে অ্যাডভান্সিংটা লিখে ফেলেছি, কারণ এখানে দেখেন বর্তমানে কথাটা লেখা ছিল না, সেখানে আমরা এর মাঝে বর্তমান কথাটা ঢুকিয়ে দিয়েছিলাম কারেন্টলি, কিন্তু এখানে আর ঢোকান মানে দরকার পড়েনি, ঠিক আছে, নাই যেহেতু দরকার পড়েনি। র্যাপিডলি এতটুকু, র্যাপিডলি মানে হচ্ছে দ্রুত, র্যাপিডলি মানে দ্রুত, মানে জাস্ট এটা দেখাচ্ছি আজকে, আরেকদিন এটা আরও একটু ভালো করে দেখাবো, প্র্যাকটিস করবো তো আরও ভালো করে দেখাবো। দেখেন এগুলা পুরাটা নিউজ পেপার থেকে নিয়ে আসা, ওইটাকে আপনাদের আগে বেসিক ফর্মটা আপনাদেরকে দেখানো হয়েছে, বেসিক ফর্মটা দেখানো হয়েছে, এবার নিউজ পেপার ফর্মটা দেখানো হচ্ছে। উল্লেখ করা হয়েছিল যে এরকম যদি কথা লেখা থাকে তাহলে এই দেখেন হয়েছিল, তাহলে ইট ওয়াজ, উল্লেখ করা হয়েছিল ইট ওয়াজ মেনশনড, এই যে দেখেন ইট ওয়াজ মেনশন, এইটা লিখবেন, উল্লেখ করা হয়েছিল এর ইংলিশ হচ্ছে মেনশন, যে আছে যে লিখলাম, কৃষি লিখলাম, এগ্রিকালচার, শিল্প লিখলাম, ইন্ডাস্ট্রি, এবং সেবা কই, আচ্ছা এবং সেবা, সার্ভিস অ্যান্ড দি সার্ভিস, এই যে দেখেন দি লিখতেছে, দেখতে খুবই খারাপ লাগছে, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য সার্ভিস, এগ্রিকালচার ইন্ডাস্ট্রি অ্যান্ড দি সার্ভিসেস লিখলে সুন্দর লাগে। তো যাই হোক তারা লিখেছে আমরা বলতেছি, তো যাই হোক দি সার্ভিস সেক্টরস, এই যে খাত, এই যে এখন আবার এটার খাত লিখেছে সেক্টরস, ও আচ্ছা মানে এখানে সার্ভিসেস লিখেনি কিসের জন্য, সেক্টরস লিখেছে, তো এই সেক্টরসের জন্য আমার হচ্ছে এখানে সার্ভিসেসটা লিখে নিই, অ্যান্ড দ্য সার্ভিসেস সেক্টর। তারপরে দেখেন এটা তো আমাদের চলে গেল ভার্ব,
মানে সাবজেক্ট, সরি এটা সাবজেক্ট চলে গেল। এরপরে দেখেন এই দেখেন ভার্ব বসাইছে সার্ভ, আর বাকি যা আছে তাই অ্যাজ দ্য প্রাইমারি সোর্স অফ ইনকাম অফ দ্য কান্ট্রি, যেটা আগে পড়াইছিলাম সেটাই। হ্যাঁ পত্রিকা কি করলো, এইখানে জাস্ট এইটা যুক্ত করে দিল, আর এইখান থেকে দেখেন এগুলাকে এই যে জাস্ট আমি বলবো যে হচ্ছে এই যে ভার্ব, এটা একটা ভার্বের পরিবর্তন করে ফেললো, ব্যাস আর কিচ্ছু না, মানে একদম ইজি টেকনিক। আপনি যদি পত্রিকার মতন করে লিখতে চান তাহলে এই জিনিসগুলো ফলো আপ করবেন। এখানে প্যারালিজমকে একটু অন্যরকম করে দিছে না, আমরা যেমন প্যারালিজম সবসময় ব্যবহার করে আসছে হ্যাঁ হ্যাঁ দা সার্ভিস এন্ড দা অপরচুনিটি, কিন্তু হ্যাঁ 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 দ্যাট এগ্রিকালচার ইন্ডাস্ট্রি এন্ড দা সার্ভিস, এখানে নতুন একটা নিয়ম নিয়ে আসছে। তো প্যারালিজমের দিকে চিন্তা করলে দা সার্ভিস হয় না এখানে। হ্যাঁ প্যারালিজমের দিকে চিন্তা করলে আপনি এটা বসাতে পারবেন না, এটা একটা সমস্যা। এই প্যারালিজমের দিক থেকে চিন্তা করলে এখানে দুইটা বসে না, আমাদের গ্রামাটিক্যালি এটা একটু ভুল। এটা করার কিছু নাই, হ্যাঁ গ্রামাটিক্যালি ভুল, বাট ব্যবহারিক ক্ষেত্রে এখানে বসাচ্ছে, এটা দেখতে সুন্দর লাগছে বসাচ্ছে, এটাই আর কিচ্ছু না। এই জিনিসগুলো বুঝতে হবে। দেখেন আমি কিন্তু আপনাকে যদি আমি সরাসরি এই সেন্টেন্স আনতাম, ধরেন আপনাকে যদি আমি সরাসরি এই সেন্টেন্স আনতাম, আনে আপনাকে বোঝানোটা খুবই টাফ ছিল। এখন দেখেন তো আপনার কাছে বোঝাটা কত সহজ হয়েছে, ইভেন আপনি নিজে লিখতে পারবেন এইভাবে, এখন কিন্তু আপনি লিখতে পারবেন। তো এখন এত সহজ করে আনলাম, এনে আবার কঠিন করে দেখাচ্ছি। দেখেন আরও বলা হয়েছে, আরও বলা হয়েছে, এর ইংলিশটা আরও বলা হয়েছিল, আরও বলা হয়েছিল ইট অলসো, আচ্ছা ইট অলসো সেড দ্যাট বলতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ তো আমরা এখানে বলছি যে স্টেটেড, স্টেটেড মানেও হচ্ছে বলা হয়েছিল, মানে একটু ওরা দেওয়া ছিল তাই আমরা নিয়ে আসছি, এমন কোনো কিছু না। আপনি এখানে ইট ওয়াজ অলসো সেড দ্যাটও বলতে পারেন, সমস্যা নাই। স্টেটেডও বলতে পারেন, স্টেটেড আর কি, স্টেটেডও বলতে পারেন, কোনো সমস্যা নাই। যে এই যে দেখেন যে স্মল, এই যে দেখেন মাঝারি মিডিয়াম, ঠিক আছে, এই যে ওর জায়গায় অ্যান্ড, এই যে দেখেন উদ্যোক্তা, দেখছেন, মানে আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন তারা যে চালাকিটা করছে সব চালাকিগুলো ধরে দিয়েছি। তারপর দেখেন এখানে এই যে এন্টারপ্রেনিয়র, উদ্যোক্তারা কর্মসংস্থানের উপরে বড় ভূমিকা রাখছে, তো এই কর্মসংস্থানটাও আমরা বসাইতে পারতাম। আচ্ছা এমপ্লয়ার্স প্লেড আ সিগনিফিক্যান্ট রোল, প্লেড আ সিগনিফিক্যান্ট রোল। এখন ঘটনা হচ্ছে এইখানে, আচ্ছা আচ্ছা এটা তো পুরোটাই আমার সাবজেক্ট। এই যে দেখেন দ্যাট স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এইটা তো আমার পুরোটা সাবজেক্ট। সাবজেক্টের বসালে আপনাকে ভার্বটা বসাতে হবে, সিগনিফিক্যান্ট রোল এইটা বসাতে হবে, বড় ভূমিকা পালন করছে। তারপরে আপনি কি বলবেন যে এই যে বড় ভূমিকা পালন করতো, আচ্ছা এটা পাস্টে করতো। হ্যাঁ কর্মসংস্থানে, কর্মসংস্থান ইংলিশ কি এমপ্লয়মেন্ট, আচ্ছা এমপ্লয়মেন্টের আগে ইন এমপ্লয়মেন্ট বসাইলে সেটা কর্মসংস্থানেই, ঠিক আছে, কর্মসংস্থানে, ইন এমপ্লয়মেন্ট কর্মসংস্থান, কর্মসংস্থান হচ্ছে এমপ্লয়মেন্ট, আর ইন এমপ্লয়মেন্ট মানে কর্মসংস্থানে। আচ্ছা তারপরে কি জেনারেশন, এইটা না অলংকার, বোঝা গেছে, এগুলো হচ্ছে অলংকার। আপনি যখন পড়বেন, পড়তে পড়তে এই জিনিসগুলো চলে আসবে আপনার অটোমেটিকলি, যেটা যেখানে আছে সেটা সেখানে বসিয়েছি, শুধু সাবজেক্টের পর ভার্ব বসিয়েছি, এটা মনে রাখেন। এবার পুরো সেন্টেন্সটা আপনি এখান থেকে তুলে নিয়ে যে সামনে বসান, কোনো সমস্যা নাই, পুরো সেন্টেন্সটা আপনি তুলে নিয়ে যে সামনে বসান। কোন সামনে বসাবেন, দ্যাটের পরে বসাবেন, কোন সামনে বসাবেন, দ্যাটের পরে, আবার দ্যাটের আগে যায় বসায় দিন না। হ্যাঁ এই ক্ষেত্রে আপনাকে দ্যাটের পরে বসাতে হবে, যেমন ইট ওয়াজ অলসো সেড দ্যাট ইন দ্য এমপ্লয়মেন্ট জেনারেশন, ইন দ্য এমপ্লয়মেন্ট জেনারেশন, ইস জেনারেশন দিয়ে এখানে একটা কমা দিবেন, কারণ এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তো অ্যাডভার্বিয়াল ফ্রেজের ক্ষেত্রে কমা দিতে হয়, প্রিপজিশনাল ফ্রেজের ক্ষেত্রে কমা দিতে হয়। তারপর আপনি লিখবেন স্মল মিডিয়াম, তারপর কি বলছে, মিডিয়াম এন্টারপ্রাইজ প্লেজ আ সিগনিফিক্যান্ট রোল, হবে সমস্যা নাই, কিন্তু দ্যাটের পরে, এখানে আবার দ্যাটের আগেটাকে বসাতে যান না, ওই পাশে বসাতে যান না, এই পর্যন্ত আপনাকে অব্যবহৃত রাখতে হবে। আপনার যদি মনে হয় যে না আমি একটা কাজ করি, ইট ওয়াজ সেড দ্যাট, এটা এখানে না বসিয়ে এইটা এখানে বসাই, ইট ওয়াজ সেড দ্যাট এইটা এইখানে বসায়, সমস্যা কোথায়, আপনি এখানে বসান না, ইট ওয়াজ সেড দ্যাট। এখন যারা খাতা দেখবে তারা মনে করেন আরো বেশি খুশি হবে, যারা খাতা দেখবে তারা আরো বেশি খুশি হবে যে এই কি করলেন আপনি, এটা মানে আপনি অনেক চালাকি করতেছেন, এটা বুঝবে ও যে আপনি চালাকি করার ক্ষমতা রাখেন, বুঝতে পেরেছেন, আর কিচ্ছু না। মানে আমি শর্টকাটে দেখাচ্ছি এখন, কারণ হচ্ছে বড় করে দেখাতে গেলে অনেক সময়ের বিষয় আছে, আরো 2 ঘন্টা ক্লাস করতে হবে তাহলে। হ্যাঁ আচ্ছা
এখানে দেখেন, মানে আপনি দেখেন, আপনি এখন বুঝবেন। আমি যদি সরাসরি এই সেন্টেন্সগুলো আগে যদি আমি সরাসরি এই সেন্টেন্সগুলো দিয়ে বোঝাইতে যাইতাম, আপনার বোঝানোর অক্ষমতা চলে আসতো। এখন আপনার বোঝার সক্ষমতা চলে আসছে। সরকারি এবং বেসরকারি খাত একসঙ্গে দেশের উন্নয়নে অবদান রাখবে বলে জানা গিয়েছিল। ভাই এটা একদম জানা গিয়েছিল, এর ইংলিশ হচ্ছে ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট, এটা বলতে পারেন, বা ইট ওয়াজ ইনফর্ম দ্যাট, এটাও বলতে পারেন, যে কোনো একটা বললেই হবে। ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট, রিপোর্টেডটা সুন্দর, এই জন্য রিপোর্টেডটা নিয়ে আসা হয়েছে। দ্যাট দ্য গভর্নমেন্ট, এই যে দ্য গভর্নমেন্ট বেসরকারি খাত, এবং আপনার যেটা আছে দেখেন এই যে কই, আচ্ছা সরকারি খাত এই যে, আর এই যে দেখেন বেসরকারি খাত, মানে এই যে সরকারি এবং বেসরকারি খাত, সেক্টর, খাত হচ্ছে সেক্টর। আচ্ছা এটা যেহেতু সাবজেক্টের পর ভার বসিয়েছে, আর কিছু না। আচ্ছা এখানে টুগেদারের জায়গায় অন্য কিছু বসানো হতো। আচ্ছা এখানে একটা টুগেদারের সাথে না উইথ বসে, হ্যাঁ, মানুষ মাত্রই ভুল হয়েছে হয়তো তাদেরও। আচ্ছা টুগেদার উইথ কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, এই যে দেখেন কান্ট্রিজ, ঠিক আছে। তো কন্ট্রিবিউট টু দ্য কান্ট্রিজ ডেভেলপমেন্ট, মানে যেটা যেখানে আছে ভাই সেটা সেখানে বসায় এরা কাজটা করছে। আচ্ছা এরপরে দেখেন এই যে এছাড়াও, এখন এখানে যদি আপনি হাউ এভার ইউজ করেন পুরাই ধরা, এখানে যদি আপনি হাউ এভার ইউজ করেন তাহলে মনে রাখবেন যে গেছে সব। এছাড়া তো আমি বলি নাই, এছাড়া ইউজ করতে গেলে মোর এভার ইউজ করতে, কি ব্যাপার, আমি পিডিএফ করছি একভাবে, এটা আসছে আরেকভাবে, মানে একটা লাইন উপরে চলে গেছে একটা লাইন নিচে। হ্যাঁ দেখেন এবার এইটু দেখেন, এছাড়াও টুগেদারের পর উইথ ইউজ করলে কন্ট্রিবিউটরের সাথে আইএনজি হয়ে যাবে না? টুগেদারের পরে উইথ প্রিপোজিশন ইউজ করলে কন্ট্রিবিউটরের সাথে তো ও আইএনজি হ্যাঁ টুগেদারের পরে, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে তাদেরটাও ঠিক আছে। করে দিয়েছে ভাই। হ্যাঁ এটা মিলায় দিয়েছে, হ্যাঁ টুগেদার অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলোর সাথে উইথ বসে, হ্যাঁ। তো এটা মিলানোর জন্য, মানে এই যে কন্ট্রিবিউটটা দেওয়া আছে তো এই জন্য এর আগে টু বসাইছে, মানে এটা হচ্ছে ইনফিনিটিভ করেছে, এ আর কি ইনফিনিটিভ করেছে, এই জন্য এখানে টুটা এই টু, এটাকে ইনফিনিট করার জন্য এটা টুগেদার উইথ বসালে এটা কন্ট্রিবিউটিং হয়ে যাবে, ঠিক আছে কি, উইথ বসালে প্রিপোজিশন বসালে এটা কন্ট্রিবিউটিং হয়ে যাবে না, ঠিক আছে আপনারটাও ঠিক আছে, আপনি ধরতে পারছেন, আমি আসলে ধরতে পারিনি কি রে টুগেদারের সাথে টু বসায় রাখছে কেন, এটা ঠিক আছে, হ্যাঁ এই পাশেরটা। আচ্ছা এছাড়াও এই যে দেখেন, এছাড়াও এখানে এছাড়াও বলতে অ্যাডিশনালি মানে কিন্তু এছাড়াও না, অতিরিক্ত, এটা এখন তারা বসাইছে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, হ্যাঁ অ্যাডিশনালি বসাতে পারেন আপনি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। তবে আপনি এখানে আমি বলবো ব্যক্তিগতভাবে আপনি ন্যারেশন, মানে এগুলো হচ্ছে আপনার পত্রিকার মতন লেখার ক্ষেত্রে হাউ এভার, মোর এভার, ফার্দার মোর এগুলো ইউজ করাটা বেটার হয়। আর অ্যাডিশনালি একটু বেশি স্ট্যান্ডার্ড হয়ে যায়, লেখার চেষ্টা করবেন, খুব বেশি স্ট্যান্ডার্ড হয়ে যাবে না। আচ্ছা রপ্তানি খাতে, তাহলে দ্য এক্সপোর্ট সেক্টরস, আচ্ছা রপ্তানি খাতে কি বলছে, বিশেষিত পোশাক শিল্প শীর্ষস্থান ধরে রাখতে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করত। এছাড়াও রপ্তানি খাতে বিশেষিত পোশাক শিল্প, আচ্ছা ওই একই, এগুলো সব সাবজেক্ট। বিশেষিত, এই যে বিশেষিত স্পেশালি দ্য কি বলছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আচ্ছা এইটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ, হ্যাঁ ভাইয়া ইংলিশ সেন্টেন্সটা দেখা যাচ্ছে না নিচে। ও আচ্ছা নিচে দেখা যাচ্ছে না, না এইটা উপরে উঠাই, এই আচ্ছা এবার আমরা উপরে উঠাই, এবার দেখা যাচ্ছে, জি ভাইয়া এবার দেখা যাচ্ছে। আচ্ছা একটু দেখেন এই জায়গাতে লেখা আছে এছাড়াও, আমরা অ্যাডিশনালি লিখলাম, রপ্তানি খাতে লিখলাম, আর এই যে স্পেশালি দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এই যে এইটাকে বলা হয় অ্যাপোজিটিভ ফ্রেজ, এরাও অ্যাপোজিটিভ ফ্রেজ ইউজ করছে, এই যে দেখেন গার্মেন্টস শিল্প, যেমন রপ্তানি খাতে বিশেষত পোশাক শিল্প শীর্ষস্থান ধরে রাখতে, হ্যাঁ এইটা হচ্ছে আমাদের অ্যাপোজিটিভ ফ্রেজ, এরাও এটা অ্যাপোজিটিভ ফ্রেজ ইউজ করেছে, আর কিচ্ছু না। এখন ওটা আপনি দিলেও চলবে, না দিলেও চলবে, আপনি যদি দিতে পারেন খুবই ভালো, এই যে দেখেন দুই পাশে দুটা কমা আছে। তো যাই হোক ধরে রাখতে, এখন এই যে ধরে রাখতে ইংলিশ কি, এরপর ভার্ব দিতে হবে, তো ধরে রাখতো, তো হেল্ড মানে হচ্ছে ধরে রাখতো, তারপরে কি বলছে বৈদেশিক মুদ্রা অর্জন করত। আচ্ছা এইখানে একটু সমস্যা আছে যে আমাদের এখানে একটু অতিরিক্ত তথ্য দেওয়া আছে। আচ্ছা হেল্ড দ্য লিডিং, হেল্ড দ্য লিডিং পজিশন মানে শীর্ষস্থান ধরে রাখতো, সরি
ধরে রাখতো শীর্ষস্থান, এটাই মানে বাংলা ইংরেজি তো আগে পরে মানে সাবজেক্ট এবং অবজেক্ট আছে, তো এটা হচ্ছে ভার্ব, মানে হচ্ছে ধরে রাখতো, কি ধরে রাখতো শীর্ষস্থান, এটা খেয়াল করিনি, লিডিং পজিশন। অ্যান্ড আবারও বলছি, আপনি অ্যান্ড না বসায় টু বসান, দেখতে সুন্দর লাগবে, যেহেতু এখানে অ্যান্ড আছে আমরা অ্যান্ড বসাচ্ছি। অ্যান্ড বৈদেশিক মুদ্রা অর্জন করতো, অর্জন করতো এইটা ভার্ব, তো আগে এটা বসাতে হবে, তারপরে এটা বসাতে হবে। হ্যাঁ, তো আপনি এটা আগে বসান, আর্ন ফরেন কারেন্সি। সো অ্যান্ড বসান, আবার টু আর্নও বসাতে পারেন, টু বসালে কিন্তু এখানে ইডি বসবে না, টু আর্ন ফরেন কারেন্সি, জাস্ট এতটুকু এইভাবে পড়বেন। দেখেন এখন আপনারা বুঝতেও কিন্তু সুবিধা হচ্ছে, আরে এটা তো খুবই ইজি, আমি পত্রিকার মতন করে পড়তে পড়তে কি একটা অবস্থা হয়ে গেছে, পত্রিকার ভাষায় বুঝি না। দেখেন এখানেও দেখেন যা পড়াইছি তাই, খালি এখানে এখন ঘটনা ঘটেছে যে পর্যবেক্ষণ করা হয়েছিল, ইট ওয়াজ অ্যাবজর্বড, পর্যবেক্ষণ করা হয়েছিল। সেন্টেন্স ইনহ্যান্সারগুলো খুব সুন্দর করে নেবেন। পর্যবেক্ষণ করা হয়েছিল যে তথ্য প্রযুক্তি, দ্য ইনফরমেশন টেকনোলজি সেক্টর, তথ্য প্রযুক্তির খাত পুরোটা ধীরে ধীরে, তো ধীরে ধীরে না মানে এটা তো সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে তাই না, তো ওয়াজ হচ্ছিল, ওয়াজ কি ধীরে ধীরে, যে দেখেন ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি বিকাশিত, ডেভেলপ, বোঝা গেছে? মানে দেখেন সাবজেক্টের পর ভার্ব বসাতে হবে, এইটা হচ্ছে মূল টার্মস। এখন আমি যখন এই পুরোটা পড়ছিলাম, আমি একটা জিনিস খেয়াল করতেছিলাম যে সাবজেক্টের পরেই ভার্ব বসছে, কিন্তু ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে যে অনেক কিছু যুক্ত করা হয়েছে। তো প্রথমে যখন আপনারা প্রথম প্যাসেজটা দেখলেন খুবই ইজি ছিল, আর দ্বিতীয় যে প্যাসেজটা দেখেন খুবই মানে মনে হইলো যে ও না ঠিক আছে। তো এইটাই জাস্ট হচ্ছে আপনাকে ইনডিরেক্ট ন্যারেশনে পত্রিকাগুলো দিচ্ছে, তখন কিন্তু অনেকগুলো ওয়ার্ড, এক্সট্রা ওয়ার্ড, যে যেমন ইট ওয়াজ, অবজার্ভ, দ্যাট, এগুলা বসাচ্ছে, খুবই মানে কেমন একটা লাগছে। সো এইটা যখন আপনি দেখলেন, দেখেন আপনাকে আমি নর্মালও দেখাইলাম, পত্রিকার মতন করে দেখাইলাম, এখন আপনার কেমন লাগছে বলেন, বা আপনাদের কেমন লাগছে? ভাইয়া আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগছে। সত্যি কথা বলতে হচ্ছে ছোট ছোট এক্সাম্পল দেখিয়ে দেখিয়ে, তারপর হচ্ছে একটু অ্যাডভান্স ছবিতে দেখানো, সত্যি কথা অনেস্টলি বলতে আউটস্ট্যান্ডিং একটা ভালো ফিল কাজ করতে হচ্ছে। আর সত্যি কথা বলতে এখানে আপনার সাথে ইন্টারাকশন করার একটা সুযোগ আছে, মনে হচ্ছিল যেন আপনার পাশে বসেই ক্লাস করছি, হ্যাঁ হ্যাঁ যেন হ্যাঁ অনলাইনে ক্লাস করছি না, অফলাইনে ক্লাস করছি। সত্যি বলতে আপনার কথা বাচন ভঙ্গি সব বোঝানো কৌশল আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে আমার। আচ্ছা, আজকে আমরা একটু দেরি করলাম, এর পরের প্র্যাকটিস ক্লাসগুলো একটু বেশি পড়াবো, কারণ এটা প্রথম দিন ছিল। হ্যাঁ, আর বুঝাইতে একটু সময় নিতে হয়েছে। হ্যাঁ, in one word you are just amazing. থ্যাংক ইউ। ওকে, আমি আরেকটা কথা বলি, হ্যাঁ। এটা জানি না ঠিক হবে কিনা। আরেকজন স্যার ছিলেন গতকালকে বা এর আগের দিন ক্লাস নিয়েছিলেন, উনি কোথায়? উনি আবার আবার আমার তো প্র্যাকটিস ক্লাসের দায়িত্ব, উনি আবার আসে আপনাদের ক্লাস নেবেন আর কি। বুঝতে পারছি। হ্যাঁ, উনি আবার রেগুলার মানে শুক্র শনি সোমবার করে ক্লাস নেবেন। ভাই একটা বিষয় জানতে চাই, হ্যাঁ যে আমরা তো দ্য গার্ডিয়ান, তারপর হচ্ছে নিউ ইয়র্ক টাইমস, আল জাজিরা, এগুলো অনেক পত্রিকা হচ্ছে ভিজিট করি, কিন্তু আমরা আদৌ বুঝতে পারি না যে কোন টপিকটা, কোন সার্কেলটা পড়লে আমাদের ব্রেনে ক্যাচ করবে বা আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং অথবা এক্সামের ক্ষেত্রেও কাজে লাগবে। ওখানে তো অনেক ধরনের টপিক, অনেক ধরনের লিস্ট আছে, আমরা আপনি যেই টপিকগুলো পড়বেন সেগুলো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য না, আপনার তো দরকার হচ্ছে বিভিন্ন আইএলটিএস প্রতিযোগিতা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। তো যেই টপিকসগুলোতে সাধারণ জ্ঞান রিলেটেড টপিকসগুলো, যেমন আপনার হচ্ছে ইকোনমিক্স, পলিটিক্স, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে নেচার বা কী বলে ওটাকে, এনভায়রনমেন্ট, এই টাইপসেরগুলো আপনার বেশি আসবে পরীক্ষায়। এবং এগুলো থেকে মানে আপনি আগে চিন্তা করবেন যে আপনি একটা টপিকস পড়বেন, এই টপিক্সটাতে কোনো সাধারণ জ্ঞান আছে কিনা। হ্যাঁ, কোনো সাধারণ জ্ঞান আছে কিনা। আপনার যদি সাধারণ জ্ঞান না থাকে তো আপনি ওটা পড়বেন না। এই যে এনার্জিও কিন্তু একটা আছে, তো সাধারণ জ্ঞান যেটাতে নাই সেটা পড়ে লাভ নাই। যেমন আমি সেদিন গার্ডেনের ডোনাল্ড ট্রাম্প পড়াচ্ছিলাম, এখান থেকে আপনার সাধারণ জ্ঞান একটা আসবে যে এটা কোন সোশ্যাল মিডিয়াতে ইউজ করা হয়, এগুলো সাধারণ জ্ঞান আসবে। কার উপরে কত মানে কর আরোপ করা হয়েছে, এগুলো সাধারণ জ্ঞান আসবে। তো এমন টপিক বাছাই করবেন যেগুলো সাধারণ জ্ঞান রিলেটেড টপিকস এবং যেগুলো আপনার পরীক্ষায় লিখতে দিতে পারে, এই টপিকসগুলো বাছাই করবেন। পলিটিক্সে যে বললাম তো, ইকোনমিক্স, এই টপিকসগুলো বাছাই করবেন এবং এই টপিকসগুলো পড়বেন। আর এগুলো হলে আপনার জন্য খুবই ইজিলি বুঝতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে শব্দ কেন বুঝতে পারেন না, এইটাই আজকে আমি আপনাদেরকে দেখাইলাম। যে আপনি দেখেন পত্রিকাগুলো কিন্তু খুবই ইজি, বাট আমরা বুঝতে না পারার কারণটা কি এবার বুঝেছেন কি না আসলে আমি বুঝতে পারছি না। বুঝতে পেরেছেন আশাবাদী? সরাসরি আমি সেন্টেন্স নিয়ে আসতে পারতাম, আমি একটু কাজ করেছি বসে বসে,
সরাসরি সেন্টেন্স না নিয়ে এসে একটু ঘুরায় প্যাঁচায় সেন্টেন্স নিয়ে এসেছি। আমাদের সমস্যা হচ্ছে বাবানুবাদে, আমরা হচ্ছে সরাসরি আক্ষরিক অনুবাদ করতে যাই, হ্যাঁ। সব গুলিয়ে ফেলি, বাবানুবাদে যায় না। ভাবা অনুবাদে যায় না, হ্যাঁ, এটা আমাদের সব থেকে বড় সমস্যা। হ্যাঁ, পিডিএফ শেয়ার করুন আমাদের সাথে। আমার একটা কোশ্চেন ছিল, ওই যে হ্যাঁ, আপনি এক জায়গায় বিকশিত জায়গায় লিখছেন হচ্ছিল অ্যাডভান্স, আবার এই যে এই নিচে এটা এই জায়গায় লিখছেন ডেভেলপ, মানে দুই জায়গায় দুইটা লিখলেন যে। এখন আমার কথা হচ্ছে যে সব জায়গায় যদি একই রকমের ওয়ার্ড ইউজ করা হয় তাহলে এটা একঘেয়েমি হবে, নতুন ওয়ার্ড কিন্তু আমি শিখতে পারবো না। মানে এটা এর জন্য আমি মূলত হচ্ছে এখানে আরেকটা ওয়ার্ড ইউজ করছি, ডেভেলপিং। ভেরিয়েশন আনতে আপনি দুইটা মানে দুইটা একই অর্থ দিচ্ছে, কিন্তু ভেরিয়েশন আনতে দুই জায়গায় দুইটা ব্যবহার করছেন। হ্যাঁ, মানে সেম ওয়ার্ডটা না ইউজ করে এর অল্টারনেটিভ ওয়ার্ড ইউজ করুন। হ্যাঁ, এতে আপনাদের ওয়ার্ডটা ভালো লাগবে, আপনাদের মানে জিনিসগুলো ভালো লাগবে, এই জন্য আমি ওগুলো এইভাবে ইউজ করছি। এটা আপনার ওয়ার্ড কানেকশনটা বাড়াবে বেশি, এটাই, আর কিছু না। আপনি একটা ওয়ার্ড দিয়ে বারবার পড়তে পড়তে বোরিং হয়ে যাবেন, আর একটা ওয়ার্ডের বাইরে আপনি যেতে পারবেন, এই জন্য বিভিন্ন ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছি, একবার এক একটা ভাইয়া ওয়ার্ড। আরেকটা বিষয় হচ্ছে, বিশেষ করে আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করি, যে যখন বিদেশি কোনো নিউজপেপার পড়তে যাই তখন 3-4টা বা 5টা লাইন নিয়ে পড়ি। হ্যাঁ, তো ওইটা হচ্ছে সিম্পল সেন্টেন্স লিখলে আমি একটু কম্পাউন্ড করার চেষ্টা করি নিজে নিজে, বা একটু কমপ্লেক্স করার চেষ্টা করি, অথবা কমপ্লেক্স থাকলে একটু সিম্পল, মানে নিজেকে নিজে একটু যাচাই বাছাই করি। তো আমার সেন্টেন্স গুলো এখন দেখা গেছে যে আমি আলহামদুলিল্লাহ খুব ভালো একটু লিখতে পারছি। এখন এটা কি আমি চালিয়ে যাব, মানে আমার কাছে খুব ভালো লাগে বিষয়টা, এবং আমি পরীক্ষাতে ভালো করার জন্য একটু চেষ্টা করি যে একটু কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স ওয়েতে লেখার জন্য। আমি তো বললাম আপনি যদি পরীক্ষার ক্ষেত্রে লিখেন কমপ্লেক্স সেন্টেন্সটা সব থেকে গ্রহণযোগ্য, কারণ আমি নিজেও এই কাজটা করি, কমপ্লেক্স সেন্টেন্সগুলো লিখে লিখে মানে অনেক কিছুকে একটা সেন্টেন্সের মধ্যে আনার চেষ্টা করি। আপনি সবসময় এটা চেষ্টা করবেন যে একটা সেন্টেন্স সিম্পল আছে ওইটাকেই কমপ্লেক্স সেন্টেন্স করে বড় না করে, 2-3টা সেন্টেন্স একসাথে আছে, 2-3টা সেন্টেন্সকে একসাথে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করেন, 2টা বা 3টা, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আরও ভালো হবে। মানে চেষ্টা করবেন যে পরের সেন্টেন্সটা কিভাবে এই সেন্টেন্সের আন্ডারে আনা যায়, তাহলে খুব আরও বেটার হবে। মানে পরের সেন্টেন্সটা আন্ডারে আনার আপনার সব থেকে বড় কৌশল হচ্ছে আপনি সেখান থেকে সাবজেক্টগুলো উঠায় দেন। যদি সাবজেক্ট একই হয় তাহলে সাবজেক্টগুলো উঠায় দেন, সেখানে হুইচ ব্যবহার করেন, সব থেকে ভালো হয় টু ব্যবহার করে। আমি টু দেখাইলাম যে আপনি টু ব্যবহার করে, ভার্বের আগে টু ব্যবহার করে ওটাকে ইনফিনিটিভ ভার্বে রূপান্তরিত করে আরেকটা সেন্টেন্স ধরেন, ওইখানেও আবার টু ব্যবহার করে ওইটাকেও আবার সাবজেক্টটাকে উঠায় দেন যদি সাবজেক্ট এক হয়। আর যদি সাবজেক্ট না এক হয় তাহলে ওই সাবজেক্টের সাথে আগের সেন্টেন্সের মিল করার জন্য যে প্রেপোজিশনগুলো দরকার পড়ে, ফর বা আপনার যে মানে হচ্ছে কানেক্টরসগুলো দরকার পড়ে, সেই কানেক্টরসগুলো নিয়ে আসেন, অ্যাজ ওয়েল অ্যাজ নিয়ে আসেন। একটু আগে আমি শেখালাম যে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আরেকটা সেন্টেন্সকে কিন্তু যুক্ত করা যায়। আপনি ধরেন এই যে এইখানে আমি যদি দেখি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এক্সপোর্ট সেক্টর, ওই যে ওইটা মানে আগের সেন্টেন্সের সাথে আমি যদি এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এক্সপোর্ট সেক্টর স্পেশালি দ্য গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তখন কিন্তু ওই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সটা আপনি কানেক্ট করে ফেলতে পারবেন। তো একটা সেন্টেন্সকে আপনি কমপ্লেক্স করে ওটা বড় করার দরকার নেই, তারপরের সেন্টেন্সটাকে ধরে কমপ্লেক্স করেন, এইটা আরও দক্ষতা বাড়াবে। বুঝতে পেরেছেন কি এবার? জি ভাইয়া, অনেক হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, আর প্রশ্ন নাই মনে হয়? ছিল তো। হ্যাঁ, প্রশ্ন ছিল। হ্যাঁ, ছিল, হ্যাঁ। হ্যাঁ ভাই, আর্গুমেন্ট আর এসে রাইটিং এ মানে মানে আইডিয়া জেনারেট করে তো সাথে সাথে লিখতে হয়। হ্যাঁ। তাহলে অলংকার যুক্ত করার জন্য যদি কোনো টিপস বলতেন যে সাথে সাথে যদি একটু সুন্দর করে রাখা যেত। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং লিখতে গেলে তো অনেকগুলা তথ্যের দরকার হয়, ফোকাস রাইটিং বা এসে রাইটিং লিখতে গেলে এত তথ্যের দরকার হয় না। হ্যাঁ, কারণ আর্গুমেন্ট রাইটিংয়ের বিষয়টা হচ্ছে আমার মতামত জানতে চাই, তা আমার যখন মতামত জানতে হবে তখন আমাকে অনেকগুলো তথ্য সংগ্রহ করতে হবে। এই যে আজকে যেই জিনিসটা পড়াইলাম এইখান থেকে কিন্তু আমরা অর্থনীতির একটা টপিকস পড়ালাম, এরপর আরেকটা অর্থনীতির টপিকস পড়াবো, তারপর আরেকটা অর্থনৈতিক টপিকস পড়াবো। যখন আমার অর্থনীতি সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে তখন আমি কিন্তু ইজিলি আর্গুমেন্টটা লিখতে পারবো, মানে আমার মতামতটা কি এটা ইজিলি লিখতে পারবো, তখন আর সমস্যা হবে না। কিন্তু আমরা যদি না পড়ি, আমাকে আর্গুমেন্ট লিখতে বললো, আমার মতামত কি, আমার মতামতের উপরে কয়েকটা স্পেসিফিক রুলস দিতে বললো, সেটাও আমি দিতে পারছি না কারণ আমি তো জানি না। অ্যান্ড ঘটনা হচ্ছে আর্গুমেন্ট রাইটিং বা এসে রাইটিংয়ের ক্ষেত্রে সরাসরি লিখতে হবে, এই ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে যেটা যে ওই বিষয় সম্পর্কে আগে ভালো ধারণা জানা, আর আমাদের কাজ হচ্ছে ওই বিষয়টাকে কিভাবে আপনি ইংরেজিতে ভালো করে লিখতে পারবেন, এটা হচ্ছে আমাদের কাজ। আর এর পাশাপাশি এই যে তথ্য সংগ্রহ করে দিচ্ছি, এটাই, আর কিছু না। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, তো এটা আপনাদের এখানে ক্লাস করেন, ক্লাস করতে করতে অনেকগুলো তথ্য পেয়ে যাবেন, যেহেতু আমরা নিউজ পেপার রিলেটেড। এছাড়াও আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে আপনি নিউজ পেপার দেখতে পারেন, কোর্স আরও আছে, পত্রিকা অনুবাদ কোর্স আছে, সেগুলো দেখতে পারেন বা সেগুলো করতে পারেন।
নিউ ইয়র্ক টাইম আছে, দ্য গার্ডিয়ান আছে, অনেকগুলো আছে। তার পাশাপাশি হচ্ছে এই যে আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং, এইখানেও কিন্তু আপনাদেরকে নিউজ পেপার রিলেটেডই আমি নিয়ে গেছি, কোনো নিউজ পেপার বাদে রিলেটেড নিয়ে যাইনি। যেমন এই তথ্যটা কিন্তু একটা ভুয়া তথ্য ছিল আওয়ামী লীগ সরকার থাকা আমলে, যে কোন কোন খাতে আমরা ডেভেলপ করেছি, আসলে আমরা ডেভেলপ করি নাই, এখন এটা প্রকাশ হচ্ছে। তো কেন এই সমস্যাটাই হচ্ছে যে বিদেশি যারা বাইরে আছে তারা এক রকমের তথ্য দিচ্ছে, দেশ থেকেই তথ্যটা যাচ্ছিল, তথ্যটা যেরকম সেরকম করে চলে যাচ্ছিল। তো তথ্যগুলোই আমি আপনাদেরকে নিয়ে এসে দেখাইলাম যে আসলে সমস্যাটা আমাদের এই কৃষিতেও ছিল, শিল্পতেও ছিল, আবার সার্ভিসেও ছিল, বাট আমরা এতদিন চোখে দেখি না, এখন দেখছি, তাই এই নিউজটা এসেছে। তো এরকম করে যখন আমরা আপগ্রেড নিউজগুলোও পড়তে থাকবো আমাদের হয়ে যাবে, মানে আজকে একটা দেখালাম, কালকে আরেকটা দেখাবো, পরশুদিন আরেকটা দেখাবো, হয়ে যাবে, সমস্যা নেই, ভয় পাওয়ার দরকার নাই। নিউজ পেপার রিলেটেড মানে আপনার আর্গুমেন্ট রাইটিং, ফোকাস রাইটিং, এসে রাইটিং সবগুলোই হয়ে গেছে, এটা ধরে রাখেন। আচ্ছা, তারপর আমাদের এই যে ব্যাংক রিটেন কোর্স একটা হচ্ছে আছে, রেকর্ড কোর্স আছে, ওইটাতে আপনি হচ্ছে কিছু জিনিস পাবেন, যেমন ফোকাস রাইটিং, আর্গুমেন্ট রাইটিংগুলো ওইখান থেকে আপনি কালেক্ট করে নিতে পারবেন, ওইটা আপনার জন্য আরও ভালো হবে। মানে ওখানে কি ওইগুলার অ্যাক্সেস কি আমরা নিতে পারি? ওগুলা যেহেতু আমাদের রেকর্ডেড কোর্স, আমাদের রেকর্ডেড কোর্সও সেল হয়, হ্যাঁ, এখন দেখা যায় যে যদি আপনার অ্যাডভান্স দরকার পড়ে, সেই ক্ষেত্রে আমি বললাম যে আপনার সামনে সিনিয়র অফিসার আছে, সামনে বাংলাদেশ ব্যাংক এডির সার্কুলার আসবে, সব মিলায় তখন দরকার পড়ে। যেমন দেখা যাচ্ছে যে আমার এটা হচ্ছে না, বা আমি একটু আগে যেতে চাই, আমার একটু বেশি দরকার, সেই ক্ষেত্রে বেসিক্যালি বলতে চাচ্ছি আমি সামনে আজ দেব, তো রাইটিং এ একটু সমস্যা ফেস করতেছে, হ্যাঁ তাই হ্যাঁ জন্য এখানে আসা। তো যদি আরো একবার থাকে, তো এটা মনে করেন রেকর্ড হলে আমার জন্য ভালো হয়, একদিনে দুই দিনে মনে করেন যে 5-6টা একসাথে ক্লাস করে নিলাম, একসাথে করলে একটা মজা আছে, তো এটার জন্য ওয়েট করতে হবে। আচ্ছা, আমাদের তো মনে হয় আমাদের একটা আছে যে যে ইংলিশ রাইটিং প্যাসেজ সলভ আইএলটিএস এর জন্য আর কি, আইএলটিএস ব্যাংক এগুলোর প্যাসেজ সলভেরগুলোর জন্য। আর এর পাশাপাশি হচ্ছে গ্রামার টার্মার সব কিছু আছে, অনুবাদ, এগুলো সব রেকর্ডেড আছে। আপনি এরকম সবগুলো মানে একদম প্যাকেজে নিতে গেলে আপনার পড়বে হচ্ছে 1500 টাকা মাত্র। হ্যাঁ, এইখানে আপনি 115টা ক্লাস পাবেন, অ্যান্ড ক্লাসে আপনি পড়তে পারবেন, মানে আছে অনেক কিছু আছে আমাদের মিলানিং নাই কি সেটাই জানি না। আমি কি আপনার সাথে যোগাযোগ করতে পারবো নাকি এই এখানে যোগাযোগ করতে হবে? আমাদের পেজে মেসেজ দিলে, আমরা সবাই পেজে মেসেজিং করি, আমরা সবাই পেজের সাথে জড়িত আছি, সমস্যা নাই, পেজে মেসেজ করলেই হবে, আর আমাকে তো পেজে দেখাই যাচ্ছে, সমস্যা নাই, এইখানেই আছি মানে একদম। এই যে একটু আগে বললেন কি যে মনে হচ্ছে যে সত্যি সত্যি ক্লাস করছি, মনে হয়নি অনলাইনে ক্লাস করছি, এইটাই হচ্ছে ট্র্যাজেডি, এইটাই হচ্ছে কাজ করা। তো আপনার এই যে আমি আসি মানে এখানেই আসি, আপনার যদি দরকার হয় পেজে কথা বলবেন, পেজে আমি আসি, আপনি পেজে ফোন দিতে পারেন, ওইখানেই আমি আসি, পেজে ফোন দিয়ে যদি আমাকেও চান আমিই ফোন ধরবো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আমরা দেরি না করি, হ্যাঁ, আল্লাহ। ভিডিও পেজে আছে আপনাদের এই পিডিএফটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আর যারা রেকর্ড ক্লাসটা দেখতে চান তারা আমাদের মি লার্নিং যে ফেসবুক পেজটা আছে এটাতে পেয়ে যাবেন, লাইভ হয়েছে পেজে। আমাদের পেজে লাইভ হয়েছে আর কি, লাইভেও দেখা যাবে, সমস্যা নেই। ঠিক আছে।